বর্তমানে ট্রেজারিতে যারা আছেন তারা একদিকে যেমন ফান্ড ম্যানেজমেন্টের কাজগুলো করেন, পাশাপাশি ওনারা রিস্ক রিলেটেড ইনভেস্টমেন্ট রিস্ক নিয়ে কাজ করেন, ফাইন্যান্সিয়াল রিস্ক নিয়ে কাজ করেন, তারপরে এই ইন্টারেস্ট রেট রিস্ক নিয়ে কাজ করেন। এছাড়া আরো অনেকগুলো বিষয় এখন ট্রেজারির সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে ট্রেজারিটা বর্তমানে ইনকামের একটা অন্যতম মাধ্যম হয়ে গেছে। যেমন সাউথ বাংলা ব্যাংকে যখন ছিলাম তখন যতটুকু জানি, ওই সময় সাউথ বাংলা ব্যাংকে মানে আমি সাউথ বাংলা ব্যাংক থেকে আসছি 2023 সালে। তো ওই সময়টাতে ব্যাংকের কস্ট অফ ফান্ড ছিল ইনকামের চাইতে বেশি। বিনিয়োগ থেকে যে টাকা আসতো তার চেয়ে কস্ট অফ ফান্ডের পরিমাণ ছিল বেশি, তার মানে ইনকাম নেগেটিভ। বাট ব্যাংক প্রত্যেকটা বছরই দেখা গেছে 150-200 কোটি টাকা প্রফিট করছে। তো এই টোটাল প্রফিটটাই আসছে কস্ট অফ ফান্ডের যে নেগেটিভ ব্যালেন্স ছিল এই নেগেটিভটাকে পজিটিভ করে আরো ওই পরিমাণ টাকা লাভ হয়েছে। সব ইনকাম আসছে আপনার ট্রেজারি থ্রুতে। তো এই জন্য ট্রেজারি বর্তমানে ইনকামেরও একটা বড় অর্গান। এই অর্গান থেকে ব্যাংকগুলো অনেক ইনকাম করে থাকে। তা আমাদের এই স্ট্যান্ডার্ডে বেসিক্যালি আলোচনাটা সীমাবদ্ধ রাখা হয়েছে লিকুইডিটি ম্যানেজমেন্ট রিলেটেড। একটা ব্যাংক লিকুইডিটি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যাংক মূলত ইন্টারমিডিয়ারি হিসাবে আমরা কাজ করি। ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের নিজস্ব ফান্ড ক্যাপিটালের চাইতে গ্রাহকদের ফান্ড ক্যাপিটালটাই মূলত ব্যাংকের নিজস্ব অ্যাসেট। আমরা গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নেই, সেই ডিপোজিট আবার বিনিয়োগ করি। আবার যে ডিপোজিটগুলি আমরা নেই এই ডিপোজিটগুলি গ্রাহকদেরকে আবার রিপেমেন্ট গ্যারান্টিও আমরা দিয়ে থাকি। এটা মুদারাবাই হোক অথবা কারেন্ট অ্যাকাউন্টে হোক। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বা আল্লাওদিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা হয় যে সে রাখবে জাস্ট সেফ কিপিং এর জন্য, যখন চাইবে তখনই ব্যাংক তার টাকা ফেরত দিতে বাধ্য। বাট মুদারাবার ভিত্তিতে যে ডিপোজিট গুলি নেই, এটা ইনভেস্টমেন্ট মোডে আমরা নেই, সেখানে কিছু টার্মস কন্ডিশন থাকে যে ওই টার্মস কন্ডিশন গুলো ফলো করে তাকে ট্রানজেকশন গুলো করতে হয়। যদি টার্মস কন্ডিশন গুলো ফলো না করে সেই ক্ষেত্রে দেখা যায় মুদারাবা যে বেনিফিটটা ছিল এই বেনিফিটটা আমরা তাকে দিই না। বাট সে যখন টাকা উইথড্রল করতে আসবে তখন কিন্তু আমরা তাকে টাকা দিতে অনেকটা বাধ্য। তো এই যে টাকাগুলো নিয়ে আমরা বিনিয়োগ করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, তো বিনিয়োগ করার ক্ষেত্রে এই বিষয়টা সবসময় মাথায় রেখে বিনিয়োগ করতে হয়, যাতে কেউ যদি টাকা উইথড্র করতে আসে সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় ব্যাংক না পড়ে। তো এই জন্য ফান্ড ম্যানেজমেন্টটা ব্যাংকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সিআরআর এসএলআর এর অপশনটা এখান থেকেই তৈরি হয়েছে। গ্রাহকদের রিপে এই রিপেমেন্টের ইস্যুটা থেকেই সিআরআর এসএলআর এটার আবির্ভাব। আর সিআরআর এসএলআর যে পরিমাণটা নির্ধারণ করা হয়েছে এইটারও আসলে একটা হিস্ট্রি আছে। এটা নিয়ে একটা সময় বিস্তর গবেষণা হয়েছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা প্রতিষ্ঠানের ডিপোজিট এবং ডিপোজিট উইথড্রয়াল এই দুইটার বিষয়গুলো পর্যালোচনা করে তারপরে নির্ধারণ করা হয়েছে যে কত পার্সেন্ট ডিপোজিট আসলে হাতে রাখা প্রয়োজন। যে কত পার্সেন্ট ডিপোজিট হাতে রাখলে একটা ব্যাংক সমস্যায় পড়বে না। কারণ ব্যাংক মূলত আস্থার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করে থাকে। যদি একবার গ্রাহকের আস্থা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো ব্যাংকের দ্বারাই সম্ভব না মার্কেটে টিকে থাকা। কারণ আমরা এই সিআরআর এসএলআর পারপাসে ইসলামিক ব্যাংকগুলো 9% পর্যন্ত আমরা ডিপোজিট ধরে রাখি গ্রাহকদের পেমেন্ট দেওয়ার জন্য। আর কনভেনশনাল ব্যাংকগুলো 17% পর্যন্ত ধরে রাখে গ্রাহকদের পেমেন্ট দেওয়ার জন্য। তো এই যে 17% টাকা, এই 17% টাকা আর কত টাকা? টোটাল গ্রাহকের মধ্যে আমরা 17% ধরি, যে 17% গ্রাহক ধরতেছি যে টাকা তুলতে আসতে পারে। যদি 17%-এর জায়গায় 20% গ্রাহক চলে আসে তখনই কিন্তু ব্যাংক বিপদে পড়ে যাবে। আবার যদি 30% গ্রাহক চলে আসে তখনও কিন্তু ব্যাংক
বিপদে পড়ে যাবে। আর একবার যদি ব্যাংকের উপর থেকে এক মানুষের আস্থা উঠে যায়, বা একটা রিউমার মার্কেটে ছড়িয়ে পড়ে যে অমুক ব্যাংক তো টাকা তুলতে গেলে টাকা দিতে পারে না, এই সময় দেখবেন মানুষ হুমড়ি খেয়ে ওই ব্যাংকে টাকা তুলতে আসতেছে। তো মানুষ যদি একসাথে সবাই টাকা তুলতে আসে, কোন ব্যাংকের এই সামর্থ্য আছে যে সে টিকে থাকতে পারে? তো এই জন্য ব্যাংকের ক্ষেত্রে আস্থা এবং বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের ক্ষেত্রে একটা নিউজ প্রকাশের ক্ষেত্রে আসলে খুব গুরুত্ব দাবি রাখে। কারণ একটা নিউজ একটা ব্যাংকে ধ্বংস করে দিতে পারে, আবার একটা নিউজ একটা ব্যাংকে উঠায় দিতে পারে, যার বাস্তব পরিণতি আমরা আসলে সাম্প্রতিক সময়গুলিতে আমাদের এই ইন্ডাস্ট্রিতে দেখছি। যে আজকে ইন্ডাস্ট্রিতে যখনই ব্যাংক নিয়ে একটা নেগেটিভ নিউজ আসতেছে, ওই ব্যাংকগুলো প্রেসারে পড়ে যাচ্ছে। আবার এই নিউজগুলো যদি মার্কেটে না আসতো, হয়তোবা এই ব্যাংকগুলো এই ঝামেলার মধ্যে পড়তো না। আপনি দেখেন, 5ই আগস্টের সরকার পরিবর্তনের আগে প্রত্যেকটা ব্যাংকই কিন্তু ভালোভাবে চলছিল। তো 5ই আগস্টের পরে হঠাৎ করে এই ব্যাংকগুলোতে এই সমস্যা ক্রিয়েট হলো। কারণ হঠাৎ করেই যখন 5ই আগস্টের পরে রিয়াল সিনারিও গুলি একবারে পাবলিকলি ডিসক্লোজ করা শুরু করলো, ঠিক তখনই কিন্তু ব্যাংকগুলো বিপদে পড়া শুরু করলো। মানুষ হুমড়ি খেয়ে ব্যাংক থেকে টাকা তুলতে আসতেছে, আর ব্যাংকগুলো চাপে পড়ে ব্যাংকগুলোর এই অবস্থা হচ্ছে। তো এই জন্য আসলে ব্যাংকের এই নীতি নির্ধারণী পর্যায় থেকে এবং বিভিন্ন পর্যায় থেকে নিউজ প্রকাশ করার ক্ষেত্রে আমাদের আসলে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত, যেটা আসলে আমার মনে হয় যে সাম্প্রতিক খালি কিছুটা এইখানে লঙ্ঘন হয়েছে। আজকে ক্যামেলস রেটিং এর কথাই দেখেন, ক্যামেলস রেটিং এ কে কত পয়েন্ট পেলো বা কি কোনো অবস্থান আছে, বাংলাদেশ ব্যাংক কিন্তু জানায় না। কেন জানায় না? কারণ বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি, তারা যদি এটা পাবলিশ করে আর পাবলিক যদি জানতে পারে যে অমুক ব্যাংকের রেটিং তো এত খারাপ, তখন ওই ব্যাংক থেকে পাবলিক কিন্তু সব টাকা তুলে নিতে আসবে। তখন ওই ব্যাংক কিন্তু ওইখানেই বসে যাবে। তো সে কারণে এই রেগুলেটরি অথরিটি তারা কিন্তু ব্যাংক রিলেটেড এই ইনফরমেশন গুলো পাবলিকলি ডিসক্লোজ করে না। তো যাই হোক, এখানে এই লিকুইডিটি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা কত পার্সেন্ট লিকুইডিটি ধরে রাখবো, আর এক্সেস লিকুইডিটি আমরা কিভাবে কাজে লাগাবো। আজকে আমরা যদি ওই গ্রাহকের টাকা উত্তোলনের কথা চিন্তা করে 50% ডিপোজিট ধরে রাখি, তাহলে কিন্তু আর গ্রাহককে প্রফিট দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। কত পার্সেন্ট প্রফিট আসবে? 50% বিনিয়োগ করে 100% লোককে প্রফিট দিতে গেলে তখন প্রফিটের পরিমাণ খুবই সামান্য হয়ে যাবে। আবার যদি আমরা শতভাগ বিনিয়োগ করে ফেলি, তখন মানুষ টাকা তুলতে আসলে ওই টাকা কিন্তু আমরা তখন দিতে পারবো না, ওই ক্রাইসিসটা তৈরি হবে। তো এই জন্যে ডিপোজিট বা লিকুইডিটি ম্যানেজমেন্টটা একটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ইসলামিক ব্যাংকের জন্য তো আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ কনভেনশনাল ব্যাংকগুলো মানি মার্কেট থেকে যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারে, আবার টাকা থাকলে সেটা মানি মার্কেটে বিনিয়োগও করতে পারে। কারণ ইসলামিক ব্যাংকিং এর জন্য কিন্তু ওইরকম শক্তিশালী কোনো মানি মার্কেটও নাই, যেখান থেকে ব্যাংকগুলো চাইলেই টাকা নিতে পারে, আবার ব্যাংকের অ্যাক্সেস লিকুইডিটি থাকলে সেখানে বিনিয়োগ করতে পারে। এবং ইসলামী ব্যাংক তো মানি মার্কেটে বিনিয়োগ করতেই পারবে না, এটা খুবই স্বাভাবিক, যেহেতু এখানে টাকার লেনদেন হয়। তো ইসলামী ব্যাংকের জন্য অপশন হচ্ছে ক্যাপিটাল মার্কেটিং। বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটের অবস্থাও কিন্তু বেশি একটা ভালো না, ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট খুবই কম। বাংলাদেশ ইনভেস্টমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বন্ড, ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড, এটাও খুব বেশি একটা শক্তিশালী অবস্থানে নাই। পাশাপাশি সুকুক একটা নতুন ইনস্ট্রুমেন্ট। বাংলাদেশে এই পর্যন্ত সুকুক ইস্যু হয়েছে মাত্র সরকারিভাবে 6টা, আর প্রাইভেট ভাবে মাত্র 2টা। মানে সব মিলিয়ে বাংলাদেশে এই পর্যন্ত সুকুক ইস্যু হয়েছে 8টা। যে গভর্নমেন্ট সুকুক ইস্যু হয়েছে এই পর্যন্ত মেবি 24,000 কোটি টাকার সুকুক ইস্যু হয়েছে 6টা সুকুক মিলে। 7 নম্বর একটা সুকুক প্রসেসিং এ আছে, এটা হয়তো খুব দ্রুত মার্কেটে আসবে। আর প্রাইভেট ভাবে 2টা সুকুক ইস্যু হয়েছে, একটা ওই যে বেক্সিমকো সুকুক 3,000 কোটি টাকা, আর প্রাণ আরএফএল 300 কোটি টাকার একটা সুকুক ইস্যু হয়েছে। এই দুইটা মিলে প্রাইভেট সেক্টরে হচ্ছে 3,300 কোটি টাকা, আর গভর্নমেন্ট সেক্টরে হচ্ছে 24,000 কোটি টাকা। এই সব মিলে 27,300 কোটি টাকার সুকুক মার্কেটে আছে। তো ইসলামী ব্যাংকগুলোর যে পরিমাণ ডিপোজিট আছে, টোটাল ডিপোজিটের প্রায়
30% হোল্ড করতেছে ইসলামিক ব্যাংক। এখানে এই 27,000 কোটি টাকা, এটা আসলে একেবারেই নমিনাল, এটা কোনো মানে অপশনের মধ্যেই আসলে পড়ে না, শক্তিশালী তো দূরের কথা। তো এই জন্য ইসলামিক ব্যাংকের জন্য মানি ম্যানেজমেন্ট বা লিকুইডিটি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের এই স্ট্যান্ডার্ডে অনেকগুলো বিকল্প করব, যে বিকল্পগুলোর মাধ্যমে ইসলামিক ব্যাংক তার অ্যাক্সেস লিকুইডিটি ইউটিলাইজ করতে পারে, এবং যখন লিকুইডিটি শর্টেজ হবে সেই ক্ষেত্রে মার্কেট থেকে লিকুইডিটি সংগ্রহ করতে পারে। এর অনেকগুলো বিকল্প আজকের স্ট্যান্ডার্ডে আমরা পাবো ইনশাল্লাহ। এই স্ট্যান্ডার্ডের মধ্যে লিকুইডিটির ডেফিনেশন, লিকুইডিটি ম্যানেজমেন্টের ডেফিনেশন, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। লিকুইডিটি আসলে কেন প্রয়োজন, কেন দরকার, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। শরিয়া সম্মত কোন কোন পদ্ধতিতে লিকুইডিটি অবটেইন করা যায় মার্কেট থেকে, আবার শরিয়া সম্মত পদ্ধতি অবলম্বন করে কিভাবে অ্যাক্সেস লিকুইডিটি ডেপ্লয় করা যায়, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমরা এখন সরাসরি স্ট্যান্ডার্ড পড়ছি। 1 নম্বর, স্কোপ অফ দি স্ট্যান্ডার্ড। দিস স্ট্যান্ডার্ড কভার্স হোয়াট ইজ মেন বাই লিকুইডিটি অ্যান্ড দ্য permissible means of obtaining and deploying it. এই স্ট্যান্ডার্ডে লিকুইডিটির বলতে কি বোঝায় এই বিষয়, পাশাপাশি শরিয়া সম্মত ভাবে কিভাবে লিকুইডিটি অবটেন করা যায় এবং কিভাবে ডেপ্লয় করা যায়, এই বিষয়গুলো মূলত এই কয়টা বিষয় এখানে কভার করা হয়েছে। 2 নম্বর হচ্ছে ডেফিনেশন অফ লিকুইডিটি অ্যান্ড লিকুইডিটি ম্যানেজমেন্ট। পরীক্ষার জন্য এই অংশটা গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আগে আসছে। 2-1, লিকুইডিটি রেফার্স টু ক্যাশ অর দ্যাট উইচ ক্যান বি ইজিলি কনভার্টেড টু ক্যাশ। সোজা কথা, লিকুইডিটি হচ্ছে নগদ টাকা অথবা এমন কোনো ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টটাকে সহজে নগদায়ন করা যায়। তার মানে ক্যাশ আর হচ্ছে কোয়াসি ক্যাশ। যে ইনস্ট্রুমেন্ট সহজে নগদায়ন করা যায় এগুলোকে কোয়াসি ক্যাশ বলা হয়। তাহলে ক্যাশ এবং কোয়াসি ক্যাশ, অথবা ক্যাশ এবং এমন ইনস্ট্রুমেন্ট যেগুলো সহজে নগদায়ন করা যায়, ওই ইনস্ট্রুমেন্ট গুলোকেও লিকুইডিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। 2-2 হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট। লিকুইডিটি ম্যানেজমেন্টের বিষয়ে এখানে দেখেন যেভাবে বলা হয়েছে, অ্যাচিভিং আ ব্যালেন্স, কিভাবে, বিটুইন অবটেইনিং লিকুইডিটি as swiftly and cheaply as possible and investing them and deploying them effectively. মার্কেট থেকে দ্রুত এবং কম রেটে, চিপলি, যতটুকু চিপলি সম্ভব মার্কেট থেকে ডিপোজিট সংগ্রহ করা, এবং ওই ডিপোজিট মার্কেটের মধ্যে ইফেক্টিভলি ডেপ্লয় করা বা বিনিয়োগ করার মাধ্যমে যে একটা ব্যালেন্স অ্যাচিভ করা হয় বা যে গেইনটা করা হয়, এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট। তাহলে লিকুইডিটি ম্যানেজমেন্ট এখানে তিনটা বিষয় বা টোটাল প্রসেসটাকে নির্দেশ করতেছে: মার্কেট থেকে ডিপোজিট সংগ্রহ করা, এবং মার্কেটে ডিপোজিট ডেপ্লয় করা, এর মাধ্যমে এখান থেকে একটা গেইন অর্জন করা, অ্যাচিভিং আ ব্যালেন্স, একটা ব্যালেন্স অর্জন করা, এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট। Liquidity is achieved in various ways depending on where it is being utilized. লিকুইডিটি এটা আসলে একটা কনসেপ্ট যেটা আমরা 2 রেখে পড়ছি, যে লিকুইডিটি মানে হচ্ছে নগদ টাকা অথবা এমন ইনস্ট্রুমেন্ট যেটাকে চাইলেই, চাওয়া মাত্র এটা নগদে এই রূপান্তর করা যায়, সহজে অল্প সময়ের মধ্যে টাকায় রূপান্তর করা যায়। তো এই যে লিকুইডিটি কনসেপ্ট, এই কনসেপ্টটা কিভাবে অর্জিত হবে বা কখন আমরা লিকুইডিটির সাফিসিয়েন্সি বলবো, এইটা ডিপেন্ড করে আসলে আমরা লিকুইডিটি কনসেপ্টটাকে কোথায় ব্যবহার করতেছি।
মানে লিকুইডিটি সবসময় নগদ টাকাকেই মিন করে না। অলওয়েজ লিকুইডিটি বলতে নগদ টাকা বোঝায় না। এখন লিকুইডিটি বলতে আসলে কোন বিষয়টাকে মিন করবে এইটা নির্ভর করতেছে লিকুইডিটি কনসেপ্টটাকে আমরা কোথায় ব্যবহার করতেছি। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে ইন ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন মিনস হচ্ছে ইসলামিক ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান। তো ইসলামিক ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিকুইডিটি কনসেপ্টটা দিয়ে বোঝায় অ্যাবিলিটি টু কভার উইথড্রলস, মানুষ টাকা তুলতে আসলে টাকা পরিশোধ করার সক্ষমতা। একটা ব্যাংক যদি গ্রাহক টাকা তুলতে আসলে তার টাকা যথাযথভাবে পরিশোধ করতে পারে, তার মানে ওই ব্যাংকটার সাফিসিয়েন্ট লিকুইডিটি আছে, তারল্য ঘাটতি নেই। ইন দ্য মানি মার্কেট, মানি মার্কেট এটা আরেকটা ভিন্ন মার্কেট। এই মার্কেটের মধ্যে লিকুইডিটি বলতে বোঝায় অ্যাবিলিটি টু সুইফটলি কনভার্ট সিকিউরিটিস ইনটু ক্যাশ। মানি মার্কেটের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, এই ইনস্ট্রুমেন্ট গুলো দ্রুত ক্যাশে রূপান্তর করার সামর্থ্য। এই মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট গুলো যদি চাইলেই খুব অল্প সময়ের মধ্যে ক্যাশে রূপান্তর করে ফেলা যায়, তাহলে ওইটা হচ্ছে মানি মার্কেটের লিকুইডিটি। অ্যাবিলিটি টু সুইফটলি কনভার্ট সিকিউরিটিজ, তার ইনস্ট্রুমেন্ট গুলো দ্রুত টাকায়, নগদ টাকায় রূপান্তর করার সামর্থ্য। আর যদি এই লিকুইডিটি কনসেপ্টটা ইউজ করা হয় সুকুক বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট ফান্ডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে লিকুইডিটি কনসেপ্টটা মিন করবে অ্যাবিলিটি টু রিডিম অর সেল ইন দ্য সেকেন্ডারি মার্কেট। যে সুকুক সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ডের সার্টিফিকেট রিডেমশন করার সামর্থ্য বা সেকেন্ডারি মার্কেটে সেল করার সামর্থ্য। যে যদি সহজেই সুকুকটা রিডেমশন করে দিতে পারে ইস্যুয়ার, অথবা যদি এই সুকুকটা সেকেন্ডারি মার্কেটে সহজেই সেল করে দেওয়া যায়, তাহলে এই সুকুক এবং ইনভেস্টমেন্ট ফান্ডের ক্ষেত্রে লিকুইডিটি বা তারল্য বা সাফিসিয়েন্ট তারল্য এটা বোঝাবে, তারল্য ঘাটতি বোঝাবে না। তাহলে মোট কথা হলো যে লিকুইডিটি হচ্ছে নগদ টাকা, এটা হচ্ছে মৌলিক কথা, বা এমন ইনস্ট্রুমেন্ট যেগুলো টাকায় সহজে রূপান্তর করা যায়। লিকুইডিটি ম্যানেজমেন্ট হচ্ছে দ্রুত এবং কম রেটে চিফলি মার্কেট থেকে ডিপোজিট সংগ্রহ করে সেই ডিপোজিট যথাযথভাবে এফেক্টিভলি মার্কেটে বিনিয়োগ করার মাধ্যমে সেইখান থেকে একটা গেইন অর্জন করা, এবং এই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট। নিড টু ইউটিলাইজ লিকুইডিটি ইন ইনস্টিটিউশনস, ইসলামিক ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিকুইডিটি কোন কোন পারপাসে প্রয়োজন পড়ে, এই পারপাসগুলো এখানে তুলে ধরা হয়েছে। প্রথমেই বলা হয়েছে যে এটা আসলে সুনির্দিষ্ট কোনো পারপাস না। নিউমেরাস পারপাসে এই লিকুইডিটিটা প্রয়োজন পড়তে পারে। হুম। তিনের এক, টু ডিস্ট্রিবিউট প্রফিটস। প্রথমেই হচ্ছে প্রফিট বিতরণ। ইসলামিক ব্যাংক যে ডিপোজিটগুলি নেয়, এই ডিপোজিটগুলোর বিপরীতে প্রফিট প্রদান করতে হয়, বিশেষ করে মুদারাবা ডিপোজিট, আর ম্যাক্সিমাম ডিপোজিট তো মুদারাবা। এই ডিপোজিটগুলো যখন ম্যাচিওর হয় তখন গ্রাহককে প্রফিট দিতে হয়। এই প্রফিট দেওয়ার ক্ষেত্রে নগদ টাকার প্রয়োজন পড়ে না। কেউ যদি প্রফিট মান্থলি বেসিসে হয় তাহলে তো প্রতি মাসে সে প্রফিট উত্তোলন করে নিচ্ছে। আবার কোয়ার্টারলি বেসিসে হইলে বা ম্যাচুরিটিতে অনেক সময় ইনস্ট্রাকশন থাকে রিনিউ প্রিন্সিপাল অনলি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচুরিটিতে তাকে প্রফিট দিয়ে দিতে হবে। এই প্রফিট দেওয়ার ক্ষেত্রে লিকুইডিটির প্রয়োজন পড়ে, নগদ টাকার প্রয়োজন পড়ে। এখন প্রফিট কিভাবে বিতরণ করবে সেটার জন্য 40 নম্বর স্ট্যান্ডার্ডকে রেফার করা হয়েছে। যে মুদারাবা এই প্রফিট কিভাবে পাবে গ্রাহক, সেটা 40 নম্বর স্ট্যান্ডার্ডে বলা আছে, সেই অনুযায়ী দিতে হবে। তিনের দুই, টু ডিসচার্জ লাইবিলিটিস বাই সেলিং ইনভেন্টরি অ্যাসেট এন্ড কনভার্টিং দেম টু ক্যাশ টু পে হোয়াট ইজ ওয়েড বাই দ্য ক্রেডিটর্স।
ও টু ক্রেডিটর্স। এটা আসলে অতিরিক্ত কথা বলছে, এটা এখানে রিলেভেন্ট না। এখানে বলছে যে লিকুইডিটি কিভাবে ম্যানেজ করতে পারবে তার একটা পদ্ধতি এখানে বলা হয়েছে, আসলে এই জায়গায় রিলেভেন্ট হচ্ছে পরের অংশটুকু। তাহলে প্রথম আমরা পেয়েছি প্রফিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লিকুইডিটি দরকার। দ্বিতীয় হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি যেগুলো আছে ব্যাংকের, এই কন্টিনজেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে লিকুইডিটি প্রয়োজন পড়তে পারে। যেমন আমরা একটা ব্যাংক গ্যারান্টি দিয়েছি, এটা অফ ব্যালেন্স শিট আইটেম সবগুলো। তো ব্যাংক গ্যারান্টি দিলাম, ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে কিন্তু আমার ডিপোজিটের আসলে প্রয়োজন নেই, কিন্তু গ্রাহক যদি ডিফল্টার হয়, যে কোম্পানি থেকে মালামাল নিয়েছে সেখানে সে যদি ডিফল্টার হয়ে যায়, তখন কিন্তু কোম্পানি ব্যাংকের কাছে টাকা দাবি করবে। তো ওই সিচুয়েশনে তখন কিন্তু ব্যাংকের লিকুইডিটির প্রয়োজন পড়বে, টাকা যদি না থাকে তাহলে তো ব্যাংক ওই টাকা পে অফ করতে পারবে না। আবার এই এলসির ক্ষেত্রে, এলসির ক্ষেত্রে এটাও কন্টিনজেন্ট লায়াবিলিটি। এই ক্ষেত্রেও যখন ডকুমেন্টস চলে আসবে, ডকুমেন্টস চলে আসার পরে ব্যাংক কিন্তু টাকা পরিশোধ করতে বাধ্য। এখন গ্রাহক যদি টাকা না দেয়, তখন কিন্তু ব্যাংকের নিজের টাকা থেকে টাকা পরিশোধ করতে হবে। কারণ গ্রাহক না পেলেও ব্যাংক তার ইন্টারন্যাশনাল মার্কেটের রিপুটেশন এবং মার্কেট ধরে রাখার জন্য তাকে আবশ্যিকভাবে ইন্টারন্যাশনাল রেগুলেশনের অংশ হিসাবে তাকে কিন্তু টাকা পরিশোধ করতেই হবে। তাহলে এই কন্টিনজেন্ট লায়াবিলিটি যেগুলো আছে সেইগুলো পরিশোধের পারপাসেও লিকুইডিটি প্রয়োজন। লিকুইডেড ইনভেস্টমেন্ট ভেহিকলস, যদি ব্যাংক কোনো বন্ড ইস্যু করে, যে মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড অথবা মুদারাবা পারপিচুয়াল বন্ড, এই বন্ডগুলো ইস্যু করে অথবা কোনো সুকুক ইস্যু করে মার্কেট থেকে যদি টাকাগুলো তোলে, তাহলে ওই সিকুক যখন লিকুইডেশন করতে আসবে, রিডেমশন করতে আসবে, তখন কিন্তু টাকার প্রয়োজন পড়বে। অথবা কোনো একটা এই বন্ড যদি অ্যাজ পার প্রিন্সিপল এটা লিকুইডেশন করতে আসে, তখনও কিন্তু ব্যাংকের নগদ টাকার প্রয়োজন। ইনস্টিটিউশন ইটসেলফ, ব্যাংকের নিজস্ব প্রয়োজনেও টাকার প্রয়োজন পড়তে পারে। যেমন ব্যাংক এই বিজনেস বাড়াবে, তাহলে বিজনেস বাড়ানোর ক্ষেত্রে তার টাকার প্রয়োজন পড়বে। সিমিলারলি টু এক্সপান্ড অ্যাক্টিভিটিস, যেটা বলি যে ব্যাংকের বিজনেস বাড়ানোর ক্ষেত্রে কিন্তু টাকার প্রয়োজন পড়ে। ধরেন ব্যাংকের নিজস্ব প্রয়োজন, একটা বিল্ডিং করবে, তাহলে বিল্ডিং করলে তার এখানে টাকার প্রয়োজন। একটা হেড অফিসে, এখন তো প্রায় সব ব্যাংকেরই নিজস্ব হেড অফিস আছে, তো এই হেড অফিসটা করতে গেলেও কিন্তু 300-400 কোটি টাকার মিনিমাম বা আরো বেশি কম বেশি প্রয়োজন পড়তে পারে। টু অ্যাচিভ ক্যাপিটাল এডিকুয়েসি, এখন তো ওই বেসেল 3 অনুযায়ী বিভিন্ন রকমের ক্যাপিটাল আমাদের সংরক্ষণ করতে হয়। টিয়ার 1, টিয়ার 2, এখন টিয়ার 3 চলতেছে। তো সেই অনুযায়ী ক্যাপিটাল এডিকুয়েসি সংরক্ষণ করার জন্যও আমাদের কিন্তু লিকুইডিটি প্রয়োজন পড়ে। টু ইমপ্রুভ ক্রেডিট রেটিংস, ক্রেডিট রেটিং ঠিকঠাক ভাবে ধরে রাখার জন্য কিন্তু ক্যাপিটাল প্রয়োজন পড়ে। যেমন সিআরআর এসএলআর যদি একটা প্রতিষ্ঠান ঠিকঠাক ভাবে মেনটেন করতে না পারে, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে তার ক্রেডিট রেটিং কমে যাবে। সি শরিয়া স্ট্যান্ডার্ড 43 ইনসলভেন্সি। তাহলে মোট কথা হলো, একটা ব্যাংকের বিভিন্ন পারপাসেই লিকুইডিটির প্রয়োজন পড়তে পারে। এখানে কিছু পারপাস উল্লেখ করা হয়েছে, নট কনফাইন্ড টু দিস, এর বাইরেও আরো বিভিন্ন পারপাসে লিকুইডিটির প্রয়োজন পড়তে পারে। তাহলে মোট কথা হলো যে ব্যাংকের আসলে লিকুইডিটি প্রয়োজন। চাইরে আলোচনা করা হয়েছে অবটেনিং অ্যান্ড ডেপ্লয়িং লিকুইডিটি, এটাই হচ্ছে মূল বিষয় আমাদের স্ট্যান্ডার্ডে এতক্ষণ বেসিক কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করছে। 4-1, অবটেনিং অ্যান্ড ডেপ্লয়িং লিকুইডিটি থ্রো ইন্টারেস্ট বিয়ারিং লোন is prohibited by the Sharia, whether transacted directly or through overdraft and interest bearing or commission based facilities। 4-1 এই অবটেনিং এবং ডেপ্লয়িং লিকুইডিটি নিয়ে শরিয়ার যে জেনারেল নির্দেশনা আছে, এই জেনারেল নির্দেশনাটা আলোচনা করা হয়েছে। তো এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হচ্ছে, সুদ ভিত্তিক কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সুদ ভিত্তিক পদ্ধতিতে ইসলামিক ব্যাংক লিকুইডিটি নিতেও পারবে না, লিকুইডিটি বিনিয়োগও করতে পারবে না। অবটেনিং ডেপ্লয়িং থ্রো ইন্টারেস্ট বিয়ারিং লোনস, এটা শরিয়াতে নিষিদ্ধ।
সে অবটেইনই করুক অথবা ডেপ্লয়ই করুক, কোনোভাবে এটা শরিয়া সম্মত হবে না এবং ব্যাংকগুলো করতে পারবে না। সরাসরি করুক, ওয়েদার ট্রানজেক্টেড ডিরেক্টলি, যে সরাসরি এই সুদভিত্তিক লেনদেন করুক, অথবা ওভারড্রাফটিং এর মাধ্যমে করুক, যে কোনো ব্যাংকের সাথে একটা ওভারড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেখান থেকে ওভারড্রাফট হিসাবে প্রয়োজনের সময় টাকা তুলে নিচ্ছে, আবার পরিশোধ করার সময় অতিরিক্ত সুদ সহ টাকা পরিশোধ করতে হচ্ছে, কোনোটাই জায়েজ নাই। অথবা ইন্টারেস্ট বিয়ারিং, একবারে সরাসরি সুদের ভিত্তিতে যদি লেনদেন করে, এটাও জায়েজ নাই। বা কমিশন বেসড ফেসিলিটি যদি হয়, এটাও কিন্তু জায়েজ নাই। কমিশন বেসড ফেসিলিটির একটা উত্তম উদাহরণ হচ্ছে আপনার জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে কিন্তু যারা ইস্যুয়ার, এই ইস্যুয়ারের পক্ষ থেকে কিন্তু কোনো বেনিফিট দেওয়া হয় না, লাভ দেওয়া হয় না। যেমন 1 কোটি টাকার একটা বন্ড ইস্যু করলো, যখন এটা রিডেমশন করবে বা ওই ম্যাচুরিটিতে যখন এটা লিকুইড করবে, এই লিকুইড করার সময় সে কিন্তু 1 কোটি টাকাই পাবে, এর চেয়ে 1 টাকাও বেশি পাবে না। সেই ক্ষেত্রে যে পারচেজ করবে তার একটা বেনিফিটের একটা বিষয় আছে, কারণ পারচেজার তো বেনিফিট ছাড়া কখনোই কোনো ইনস্ট্রুমেন্ট পারচেজ করবে না। সেই ক্ষেত্রে ইস্যুয়ারের পক্ষ থেকে একটা বেনিফিট দেওয়া হয় কমিশনের ভিত্তিতে। যেমন 1 কোটি টাকার একটা কুপন, এই কুপনটা সে 90 লাখ টাকায় বিক্রি করলো, তার মানে 10 লাখ টাকা তাকে কমিশন দিয়ে দিল। তো 1 কোটি টাকার একটা ইনস্ট্রুমেন্ট সে 90 লাখ টাকা দিয়ে কিনতেছে, বাট মেচুরিটিতে সে যখন লিকুইড করতে আসতেছে তখন সে 1 কোটি টাকা পাচ্ছে। তো এইগুলো হচ্ছে জিরো জিরো কুপন বন্ড। যে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে এখানে কমিশন বেস ফেসিলিটি যেটা আছে, এইটাও মূলত ইন্টারেস্ট, সরাসরি না বললেও এটা সোজা ইন্টারেস্ট, যা আমি 90 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা নিয়ে যাচ্ছি, 10 লাখ টাকা অতিরিক্ত, এই 10 লাখ টাকা সময়ের বিপরীতে বা সময়ের ব্যবধানে অতিরিক্ত সুবিধা, যেটা নিঃসন্দেহে সুদ বা রিবার সংজ্ঞার মধ্যে পড়ে যায়। তাহলে যেভাবেই হোক, ডিরেক্টলি করুক, ওভারড্রাফটিং এর মাধ্যমে করুক, সুদ ভিত্তিক বা কমিশন ভিত্তিক কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ব্যাংক মার্কেট থেকে টাকা নিতেও পারবে না, মার্কেটে টাকা ডেপ্লয়ও করতে পারবে না। এনি লিকুইডিটি সাপোর্ট মেড অ্যাভেলেবল বাই সুপারভাইজারি অর রেগুলেটরি বডিজ। এখন সেন্ট্রাল ব্যাংক বা রেগুলেটরি বডি থেকে যদি প্রয়োজনের সময় কোনো সাপোর্ট নেওয়া হয়, অথবা সেন্ট্রাল ব্যাংক যদি কোনো সাপোর্ট প্রদান করে, সেই ক্ষেত্রেও ওই সাপোর্টটা মাস্ট বি শরিয়া কমপ্লায়েন্ট, সেইটাও একবার শরিয়া কমপ্লায়েন্ট হইতে হবে। যে সেন্ট্রাল ব্যাংক থেকে কোনো সহযোগিতা নিলে এইখানেও শরিয়া ভায়োলেশনের কোনো সুযোগ নাই। তো সেখানে শরিয়া কমপ্লায়েন্টের একটা পদ্ধতি হইতে পারে মুদারাবা, যে সেন্ট্রাল ব্যাংক থেকে সহযোগিতাটা নেওয়া হবে মুদারাবার ভিত্তিতে। যে সেন্ট্রাল ব্যাংক যে ব্যাংকের সহযোগিতা করবে বা যে ব্যাংক সহযোগিতা নিবে, সেই ব্যাংকের কাছে একটা মুদারাবা অ্যাকাউন্ট খুলবে, সেই মুদারাবা অ্যাকাউন্টে তার ডিপোজিটগুলি জমা করবে। তো যে ব্যাংক নিবে সেই ব্যাংক মুদারাবার ভিত্তিতে নিবে, মার্কেটে বিনিয়োগ করবে, বিনিয়োগ করার পর ওইখান থেকে যে প্রফিটটা আসবে তার একটা শেয়ার সেন্ট্রাল ব্যাংকের সাথে শেয়ার করবে। অথবা ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে টাকাটা নিবে, সেখানে সেন্ট্রাল ব্যাংক হবে প্রিন্সিপাল, আর যে ব্যাংক নিবে সেই ব্যাংক হবে ইনভেস্টমেন্ট এজেন্ট। তাহলে মোট কথা হলো যে শরিয়া সমর্থন করে না এমন কোনো পদ্ধতিতে বা সুদভিত্তিক পদ্ধতিতে মার্কেট থেকে ডিপোজিট নেওয়া, মার্কেটে ডিপোজিট ডেপ্লয় করা, দুইটাই শরিয়াতে প্রহিবিটেড। ইভেন সেন্ট্রাল ব্যাংক থেকেও যদি কোনো সহযোগিতা নিতে হয়, সেই সহযোগিতাটাও নিতে হবে শরিয়া কমপ্লায়েন্ট মোডে। 4-2, পারমিজিবল মোডস অফ অবটেইনিং লিকুইডিটি। এখন আমরা পড়ব ব্যাংকের যখন টাকা শর্টেজ হয়, ফান্ড ডেফিসিট হয়, সেই ক্ষেত্রে মার্কেট থেকে কিভাবে সেই ডেফিসিয়েন্সি রিকভার করবে। প্রথম পদ্ধতিটা হচ্ছে সেলিং কমোডিটিস অন এ সালাম বেসিস, রিসিভিং পেমেন্ট আপফ্রন্ট and then purchasing the relevant commodities for delivery on maturity date. সালাম কন্ট্রাক্টের বিপরীতে মার্কেট থেকে মার্কেট থেকে টাকা গ্রহণ করা। আচ্ছা, সালাম চুক্তির বেসিক প্রিন্সিপালটা একজন একটু বলবেন?
সালাম চুক্তির বেসিক পেমেন্ট প্রিন্সিপাল ইনস্ট্যান্ট হবে আর গুডস ডেলিভারিটা হবে ফরওয়ার্ড। ডেফার্ড ডেলিভারি আর স্পট পেমেন্ট। জি। জি। ডেলিভারি ডেফার্ড হয়, পেমেন্ট। তাহলে পেমেন্টটা হবে স্পট, আর জি। ডেলিভারিটা হবে ডেফার্ড। এখন সালামের ভিত্তিতে ব্যাংক যদি তার এই লিকুইডিটি ডেফিসিট দূর করতে চায়, মুদ্রা তারল্য অর্জন করতে চায়, এইটা কিভাবে সম্ভব? তোমার ব্যাংকের টাকা শর্ট হয়েছে, এখন ব্যাংকের টাকা দরকার, সেই ক্ষেত্রে ব্যাংক যদি সালামের ভিত্তিতে মার্কেট থেকে টাকা নিতে চায় তাহলে প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়া, ব্যাংক তো এখানে নিজে মানে ইয়ার ভূমিকায় মানে অবতীর্ণ হতে পারে, যে মার্কেট থেকে মানে কারো কাছ থেকে অর্ডার নিয়ে, যে আমি আমাকে স্পট পেমেন্ট দাও, আমি তোমাকে বা পরে ইয়ে দেবো, ডেলিভারি দেবো, এভাবে তো অ্যারেঞ্জমেন্টে যেতে আচ্ছা, পারে। এখন আপনি দেখেন আপনার সালাম বন্ড ইস্যু তো কন্ট্রাক্টের করে পক্ষ বন্ড থাকতেছে বন্ড। কয়টা? দুইটা পক্ষ। সালাম কন্ট্রাক্টে পক্ষ দুইটা। একটা পক্ষ হচ্ছে পারচেজার, যিনি সালাম ক্যাপিটাল পরিশোধ করেন। আরেক পক্ষ হচ্ছে বিক্রেতা, যিনি পণ্যের ডেলিভারি দেন। এই দুইটা পক্ষ না? জি। এখন যে পণ্য সালাম কন্ট্রাক্টের ভিত্তিতে কিনেন তাকে টাকা দিতে হয়, আর যে জি। পণ্য বিক্রি করেন সে টাকা হাতে পায়। জি। তাহলে ব্যাংক যখন টাকার বা তারল্য ঘাটতিতে থাকবে, এই অবস্থায় যদি সালামের ভিত্তিতে ব্যাংক টাকা নিতে চায় তাহলে ব্যাংক অবশ্যই বিক্রেতার ভূমিকায় থাকতে হবে, তাই না? বিক্রেতার ভূমিকায় যদি না হ্যাঁ, থাকে তাহলে তো আর ব্যাংক টাকা পাবে না। ব্যাংক টাকা পাবে না। তাহলে এইখানে ব্যাংক সালাম কন্ট্রাক্ট করবে অন্য কোনো ব্যাংকের সাথে, অথবা অন্য কোনো কর্পোরেট হাউসের এন্টিটিস। সাথে, বা কোনো ব্যক্তির সাথে, যার কাছে ব্যাংক নির্দিষ্ট পণ্য সালামের ভিত্তিতে বিক্রি করবে। আর সালামের ক্ষেত্রে কথাই ছিল যে সুনির্দিষ্ট কোনো পণ্যের বিপরীতে সালাম কন্ট্রাক্ট হয় না। তো ব্যাংকের তো কোনো পণ্য নাইও, তো সেই হিসাবে সালাম কন্ট্রাক্ট করতে ব্যাংকের কোনো সমস্যাই নেই, তাই না? যে কোনো জি। গ্রাহকের কিছু পণ্য দরকার, ওই স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে সালামের চুক্তি করে ফেলবে, নগদ টাকা পেয়ে যাবে, ব্যাংকের মুদ্রা তারল্য মানে তারল্য ঘাটতি দূর হয়ে যাবে। আর কতদিন পরে ডেলিভারি দিবে এইটা নির্ভর করবে ব্যাংকের তারল্য অ্যাভেইলেবল কত দিনের মধ্যে হবে। অর্থাৎ ব্যাংক যদি মনে করে যে আমার 2 মাস পরে টাকা অ্যাভেলেবল হয়ে যাবে, তখন সে সালাম পণ্য ডেলিভারির ডেট দিবে 2 মাস ডেফারেট, যে 2 মাস পরে সে ডেলিভারি দিবে সালামের পণ্য। মানে এই যে এখানে ডেফারমেন্ট পিরিয়ডটা কতটুকু হবে এইটা সে নির্ধারণ করবে, কত দিনের মধ্যে তার তারল্য ঘাটতি দূর হবে, তার কাছে নগদ টাকা অ্যাভেলেবল হবে কত দিনের মধ্যে, এইটা অনুযায়ী আপনার এই টাইমটা নির্ধারণ করবে। এখন দ্বিতীয় কথা হলো, সালাম কন্ট্রাক্টে ব্যাংকের সরবরাহ করতে হবে কি পণ্য। এখন ধরেন যখন সালাম কন্ট্রাক্ট ব্যাংক করেছে তখন পণ্যের ইউনিট প্রাইস ধরা হয়েছে 500 টাকা। 2 মাস পরে সে যখন পণ্য ডেলিভারি দিবে তখন তো মার্কেটে এই পণ্যের রেট বেড়ে যেতে পারে না? পারে, ধরেন দুই বেড়ে মাস যেতে আগে পারে। ধরছে ইউনিট প্রাইস 500 টাকা, তাহলে 2 মাস পরে ইউনিট প্রাইস তো 600 টাকাও হয়ে যেতে পারে। তো 600 টাকা হয়ে গেলে তা ব্যাংকের একটা বড় ক্ষতি হবে না এখানে? এই জায়গায় দেখেন শরিয়া সুন্দর একটা পদ্ধতি দিয়েছে, যে এই সমস্যাটা দূর করার জন্য ইট ইজ পারমিটেড টু সিকিউর এ প্রমিস টু সেল from a third party commodity broker to mitigate the risk of fluctuation between the sale price and the purchase price. কমোডিটি এক্সচেঞ্জ হাউস আছে না, বাংলাদেশে কিন্তু এখন আছে। আপনার ওই যে চিটাগাং স্টক এক্সচেঞ্জে কিন্তু কমোডিটি এক্সচেঞ্জ হাউস আছে, ঢাকাতে নাই। চিটাগাঙ্গে শুরু করছে বেশ কয়েক বছর হইলো, এবং আস্তে আস্তে এটা হয়তো বা সব জায়গায় এস্টাবলিশ করার চেষ্টা চলতেছে। এবং আপনার ওই যে টাওয়ার রুকের যে আলোচনাটা, টাওয়ার রুটটা মালয়েশিয়াতে ব্যাপকভাবে এই প্রচলিত আছে, আমাদের বাংলাদেশে নাই, বাংলাদেশে শরিয়া পারমিট করে না। ওই টাওয়ার রুকের একটা মার্কেট তৈরি করার চেষ্টা চলতেছে বাংলাদেশে, যেটা কমোডিটি এক্সচেঞ্জ হাউসটা যদি শক্তিশালী হয় তখন টাওয়ার রুক করাটা সহজ হয়ে যাবে। তো এই জায়গায় দেখেন যে কমোডিটি এক্সচেঞ্জ হাউস যেখানে আছে, এই কমোডিটি এক্সচেঞ্জ হাউসের মূল কাজই হচ্ছে পণ্য কেনা বেচা করা। তো ব্যাংক যেহেতু 2 মাস পরে তাকে পণ্য ডেলিভারি দিতে হবে,
যখন গ্রাহকের সাথে সালাম কন্ট্রাক্ট করবে, করার সময়ই ওই কমোডিটি এক্সচেঞ্জ হাউসের ব্রোকারের কাছে চলে যাবে, যা বলবে যে 2 মাস পরে আমার এই স্পেসিফিকেশন এতগুলি পণ্য দরকার, কত করে বিক্রি করতে পারবেন। এখন পণ্যের পরিমাণ নিঃসন্দেহে অনেক বড় একটা লট হবে। সেই ক্ষেত্রে ধরেন ওইখানে গিয়ে তার সাথে দামাদামি করে পণ্যের দাম নির্ধারণ করা হলো 495 টাকা, যে ইউনিট প্রাইস 495 টাকা। ডেলিভারি ডেট কবে? ওই যে প্রথম পক্ষের সাথে যেদিন চুক্তি করা হয়েছে ওই দিন দিল, অথবা ওই দিনের আগের দিন দিল, বা যে হটেভার, তাহলে ওই দিনও দিতে পারে, ওই দিনের আগেও দিতে পারে। এখন এই যে দামটা ঠিক করা হইলো, এই দামটা ঠিক করার পরে কমোডিটি ব্রোকার যাতে তার এই দামটা থেকে সরে না যায়, সেই জন্যে প্রমিস টু সেল নিয়ে নিবে তার কাছ থেকে। তার কাছ থেকে ইউনিলেটারাল প্রমিস নিয়ে নিবে। সে প্রমিস দিবে যে 2 মাস পরে এত তারিখে আমি আপনার কাছে এই এই পণ্য, এত পরিমাণ পণ্য, ইউনিট প্রাইস 495 টাকায় আমি বিক্রি করব। তো ব্যাংক তার প্রমিসটা নিয়ে আসবে। এখন এই প্রমিসের মাধ্যমে কি হলো, যে ব্যাংক যদি ওই কমোডিটি ব্রোকারের কাছে গিয়ে বলে আমি এই পরিমাণ পণ্য কিনতে চাই, তাহলে ওই যে প্রমিসটা করছে এই প্রমিসের কারণে ব্রোকার কিন্তু ব্যাংকের কাছে ওই দামে বিক্রি করতে বাধ্য। তাহলে ব্যাংক পণ্য ডেলিভারি দেওয়ার সমস্যাটা দূর হয়ে গেল। পাশাপাশি এইখানে কিন্তু ব্যাংকের একটা লাভও হয়ে গেল। ব্যাংক ইউনিট প্রাইস নির্ধারণ করেছিল 500 টাকা, 500 টাকা করে দাম নিছে গ্রাহকের কাছ থেকে। আর 2 মাস পরে সে এই পণ্য মার্কেট থেকে 495 টাকায় সে সংগ্রহ করতেছে। তাহলে এখানে আবার কিন্তু তার ইউনিট প্রাইস 5 টাকা করে লাভও করে ফেললো, সে ব্যবসাও করে ফেললো। তো এই প্রক্রিয়ায় ব্যাংকের যখন তারল্য ঘাটতি হবে, তারল্য ঘাটতিটা দূর করতে পারবে সালাম কন্ট্রাক্টের ভিত্তিতে। আবার সালাম পণ্যের ডেলিভারিটাও সে এটা দূর করতে পারবে, রিস্কটা দূর করতে পারবে কমোডিটি ব্রোকারের কাছ থেকে একটা প্রমিস টু সেল নেওয়ার মাধ্যমে। টোটাল প্রসেসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? যদি এটা ক্লিয়ার হয়, তাহলে পরবর্তীতে যখন আমরা ডেপ্লয়িং করব তখন আর এটা নিয়ে আলোচনাই করতে হবে না। কারণ এটা রিভার্স করে দিলেই ডেপ্লয়িং হয়ে যায়। মনিদুল ভাই, এখানে একটা কোশ্চেন আছে আমার, হ্যাঁ, যে বলেন না। কমোডিটি কমোডিটি মার্কেট থেকে যখন আমি প্রমিস টু সেল এটাকে যখন আমি নিব, তো এখন তার আগে যে আমার গ্রাহকের সাথে যে আমার প্রোডাক্ট যে প্রাইস, ইউনিট প্রাইস যে নির্ধারণ হবে, তো আমার মনে হয় ক্লায়েন্টের আগে কি যাই মানে কমোডিটি মার্কেট থেকে ইউনিট প্রাইসটা ঠিক করতে হবে কিনা। কারণ আহ, আমার গ্রাহকের সাথে কয় টাকা দামে আমি নির্ধারণ করলাম, তার চেয়ে যদি যাই দেখি কমোডিটি মার্কেটে দাম বেশি, বা তখন একটা সমস্যা তৈরি হবে কিনা, বা এটা কি করা যায় এইটা এক্ষেত্রে। সম্পূর্ণ আপনার, হ্যাঁ, ইটস আপ টু ইউ। এইটা আপনি কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। এই ক্ষেত্রে শরিয়ার কোনো বিধিনিষেধ নেই। আপনি আগেও করতে পারেন, পরেও করতে পারেন। যেহেতু দুইটা বিষয় ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা আরেকটার সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই, অতএব এটা আপনি আগেও করতে পারেন, পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা। কারণ এখানে তো কোনোটার সাথে কোনোটা ডিপেন্ডেন্সি না। আপনি সালামের পণ্য কি আপনি এটার সাথে ডিপেন্ড করতে পারবেন? তাহলে তো সালাম কন্ট্রাক্টই হবেন। ওকে, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় পদ্ধতি পড়ছি, ইস্তেসনা। ইস্তিসনা কন্ট্রাক্টের বেসিকটা একজনে বলেন, তাহলে পরে আমাদের এটা আমরা আলোচনা করা সহজ হয়ে যাবে। কারণ এগুলি আমরা সব পড়ে ফেলছি, এই জন্য আমরা এই স্ট্যান্ডার্ডটা সবসময় রাখি বেসিক কন্ট্রাক্টগুলি সব পড়ে ফেলার পরে। কারণ এইখানে সবগুলি বেসিক কন্ট্রাক্ট দেখবেন চলে আসছে। ইস্তিসনাটা স্টেশনারি। একজন বলেন। যে ইনস্ট্যান্ট পেমেন্ট, বাট এটা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হয় ইস্তেসাটা, ম্যানুফ্যাকচার গুড অথবা ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে। হ্যাঁ, ইস্তিসনার একটা বেসিক শর্ত হচ্ছে এটা মাস্ট ম্যানুফ্যাকচারিং হইতেই হবে। সালামের আর ইস্তিসনার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এখানে, যে সালামে রেডিমেড গুডস কিনে দিয়ে দেওয়া যায়, কিন্তু ইস্তেসনার ক্ষেত্রে রেডিমেড গুডস দেওয়ার কোনো সুযোগ নাই, এখানে তৈরি করে দিতে হবে। সে নিজে তৈরি করুক অথবা আরেকজনকে দিয়ে তৈরি করে দিতে হবে। আরেকটা বিষয় আছে পার্থক্য, সেটা হচ্ছে সালামের ক্ষেত্রে সালামের ক্যাপিটালটা কখন দিতে হয়? স্পট দিতে হয়। ইনস্ট্যান্ট একবার দিতে হয়। স্পট। ইস্তেসনার ক্ষেত্রে কি স্পট দেওয়ার কোনো শর্ত আছে?
বা এটা শর্ত না, এটা নাই? ইনস্টলমেন্ট দেওয়া যাবে, পার্টলি দেওয়া যাবে, এটা ইনস্ট্যান্টও আছে। দেওয়া যাবে। হুম। তাই না? আবার ডেফার্ডেও দেওয়া যাবে, পণ্য ডেলিভারির পরেও দেওয়া যাবে। কিন্তু সালামে পণ্য ডেলিভারির পরে যদি পেমেন্ট দেয় তাহলে ওটা সালাম কখনোই ভ্যালিড হবে না। তো এই জায়গায় ব্যাংকের যেহেতু টাকা দরকার, ব্যাংক এখন ইস্তিসনা কন্ট্রাক্ট করবে। তাহলে ইস্তিসনা কন্ট্রাক্টের দুইটা পক্ষ, একজন হচ্ছে পারচেজার, আরেকজন হচ্ছে ম্যানুফ্যাকচারার। তো পারচেজারকে টাকা পরিশোধ করতে হয়, মূল্য পরিশোধ করতে হয়, আর ম্যানুফ্যাকচারারকে গুডস বানায় দিতে হয়। তো ব্যাংক যখন নিজের টাকা দরকার, তখন ব্যাংক যদি ইস্তিসনা কন্ট্রাক্ট করে, অবশ্যই এটা ম্যানুফ্যাকচারের ভূমিকায় করতে হবে। তার মানে কোনো গ্রাহকের, কোনো ব্যাংকের, কোনো প্রতিষ্ঠানের, কোনো কর্পোরেট বডির কোনো পণ্য বা কোনো ম্যানুফ্যাকচারিং গুডস যদি প্রয়োজন পড়ে, সেই গুডসের বিপরীতে ব্যাংক ইস্তিসনা কন্ট্রাক্ট করতে পারবে। এখন কথা হলো যে ইস্তিসনা কন্ট্রাক্টে তো পণ্যের মূল্য ডেফার্ড ডেফার্ডও হইতে পারে, ইনস্টলমেন্টেও হইতে পারে। তাহলে ব্যাংক এখানে তার তারল্য ঘাটতি দূর করবে কিভাবে? ব্যাংক তারল্য ঘাটতি দূর করবে, যখন ইস্তিসনা কন্ট্রাক্ট করবে তখন সে শর্ত দিয়ে দিবে যে আমি ইস্তিসনার ভিত্তিতে এই আপনার সাথে কন্ট্রাক্টে আবদ্ধ হচ্ছি, বাট পেমেন্ট অবশ্যই অ্যাডভান্স দিতে হবে। যে কন্ট্রাক্ট যখন করতেছি তখনই আমাকে পেমেন্ট দিয়ে দিতে হবে, যে আপনার যে পণ্যগুলি দরকার এই পণ্যগুলি আমি তৈরি করে দিব, বাট পেমেন্টটা আপনাকে কন্ট্রাক্টের সময়ই দিয়ে দিতে হবে, আপফ্রন্ট পেমেন্ট দিতে হবে। এই আপফ্রন্ট পেমেন্টের ভিত্তিতে ইস্তিসনা কন্ট্রাক্টটা হবে। যেমন যেখানে বলছে অ্যান ইস্তিসনা বেস্ট সেল কন্ট্রাক্ট স্টিপুলেটিং অ্যাডভান্স পেমেন্ট, ব্যাংকের পক্ষ থেকে শর্ত দিয়ে দিবে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তো যখন শর্ত দিবে, তখন তো আর ওই ইনস্টলমেন্টের ভিত্তিতে বা ডেফার্ড পেমেন্ট করার আর কোনো সুযোগ নেই। যদি ওই পক্ষ কন্ট্রাক্ট করে তাহলে তাকে অ্যাডভান্স পেমেন্টই দিতে হবে। থ্রো অ্যাডভান্স পেমেন্ট, যখন অ্যাডভান্স পেমেন্টটা ব্যাংক পেয়ে যাচ্ছে, পেয়ে যাওয়ার সাথে সাথে ব্যাংকের কিন্তু লিকুইডিটি ক্রাইসিসটা দূর হয়ে যাচ্ছে। পণ্যের ডেলিভারিটা কখন দিবে? দেখেন, পণ্যের ডেলিভারিটা দিবে ততদিন পরে যতদিন তার লিকুইডিটি ক্রাইসিস হবে বা থাকবে বলে সে ধরে নেবে। হ্যাঁ। আচ্ছা, এখন কথা হলো যে ইস্তিসনা কন্ট্রাক্টে তো পণ্য তৈরি করে দেওয়াটা নেসেসারি, ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। তৈরি করা ছাড়া রেডিমেড পণ্য কিনে দিতে পারবে না। সালামে যেরকম নির্ধারিত সময়ে ব্যাংক মার্কেট থেকে পণ্য কিনে ডেলিভারি দেওয়ার সুযোগ ছিল, ইস্তিসনাতে কিন্তু এই সুযোগ নেই। এটা তাকে তৈরি করে তারপরে দিতে হবে। সেই ক্ষেত্রে ব্যাংক করবে কি, আরেকটা প্যারালাল ইস্তিসনা করে ফেলবে, কনক্লুডিং প্যারালাল ইস্তিসনা পারচেজ। যে ব্যাংক প্রথমে ইস্তেসনার ভিত্তিতে পণ্য বিক্রয়ের চুক্তি করবে, দেন এই পণ্যটা একোয়ার করার জন্য আরেকটা চুক্তি করবে পারচেজার হিসাবে, প্যারালাল ইস্তেসনা কন্ট্রাক্ট করবে। সেই ক্ষেত্রে সে হবে পারচেজার। এখন পারচেজার হওয়ার ক্ষেত্রে সে আবার এখানে স্টিপুলেট করে দিবে যে আমি পেমেন্ট কিন্তু ডেফার্ডে দিব অথবা ইনস্টলমেন্টে দিব। তাহলে প্রথম ইস্তেসনা কন্ট্রাক্ট করবে সেলার হিসাবে, যেখানে শর্ত থাকবে পেমেন্ট আপফ্রন্ট বা অ্যাডভান্স। আর দ্বিতীয় প্যারালাল ইস্তিসনা কন্ট্রাক্ট করবে পারচেজার হিসাবে, যেখানে শর্ত দিবে যে আমি পেমেন্টটা করব ডেফার্ডে বা ইনস্টলমেন্টে। অর্থাৎ এটা তার লিকুইডিটি অবস্থার উপর নির্ভর করবে। সে যদি মনে করে যে আমি ইনস্টলমেন্টের ভিত্তিতে দিলে কোনো সমস্যা হবে না, লিকুইডিটি ক্রাইসিস হবে না, ম্যানেজ হয়ে যাবে, তাহলে ইনস্টলমেন্টের ভিত্তিতে দেওয়ার প্রস্তাব করবে। অথবা যদি সে দেখে যে না, আমার লিকুইডিটি আসতে আসতে সময় লাগবে, সেক্ষেত্রে সে ডেফার্ড করবে, যে আপনি পণ্য ডেলিভারি দিবেন, আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। এই প্রক্রিয়াতেও ব্যাংক তার লিকুইডিটি ক্রাইসিস মোকাবেলা করতে পারে। কোনো প্রশ্ন আছে কি এই বিষয়ে? হ্যাঁ। না, ক্লিয়ার। এখন আমরা পড়বো 3 নম্বর পদ্ধতি, ইনস্টিটিউশন সেলিং সাম অফ ইটস অ্যাসেট ফর ইমিডিয়েট ক্যাশ এন্ড দেন ইফ রিকোয়ার্ড লিজিং, মানে সেল এন্ড লিজ ব্যাক। যে ব্যাংকের যখন লিকুইডিটি ক্রাইসিস তৈরি হবে, তখন ব্যাংক তার যে অ্যাসেট গুলো আছে এই অ্যাসেট গুলো বিক্রি করে দিবে, কিছু অ্যাসেট বিক্রি করে দিবে। যেমন ধরেন ব্যাংকের একটা হেড অফিস আছে, হেড অফিসের বিল্ডিংটাই ব্যাংক বিক্রি করে দিল।
তো বিক্রি করে দিলে ব্যাংকের কিন্তু টাকা চলে আসবে, নগদ টাকা। যেমন ব্যাংকের 500 কোটি টাকা দরকার, ব্যাংক তার, উফ, সরি যে আমার ছোট বাচ্চারা এসে ডিস্টার্ব করলো। উম, সে কম্পিউটার ধরতে চাইছে। তাহলে দেখেন, এখন আমাদের 3 নাম্বার পদ্ধতিটা হচ্ছে সেল অ্যান্ড লিজব্যাক। যে ব্যাংক তার যে অ্যাসেট গুলি আছে এই অ্যাসেট গুলো বিক্রি করে দিবে নগদ টাকায়, ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস দূর হয়ে যাবে। আবার ব্যাংকের যেহেতু এই অ্যাসেটটা প্রয়োজন, যেমন হেড অফিসের বিল্ডিংটা যদি বিক্রি করে দিই, তাহলে ব্যাংকের তো হেড অফিস ছেড়ে চলে যেতে হবে। কারণ হেড অফিস ছেড়ে চলে গেলে তার আবার অন্য কোথাও ভাড়া নিতে হবে। তো ভাড়া যেহেতু নিতেই হবে, সেক্ষেত্রে যার কাছে বিক্রি করলো তার কাছ থেকে আবার এই অ্যাসেটটা লিজ ব্যাক নিয়ে নিবে, ভাড়া হিসাবে নিয়ে নিবে। তো প্রথমে বিক্রি করলো নগদ টাকায়, আর যখন সে ভাড়ায় নিবে তখন প্রতি মাসে মাসে আবার ভাড়া পরিশোধ করতে হবে। তো এই ক্ষেত্রে প্রতি মাসে ভাড়া পরিশোধ করতে গেলে তখন তো ব্যাংকের আবার আরেকটা লিকুইডিটির প্রয়োজন পড়বে, যেটা আবার তার উপর একটা প্রেসার ক্রিয়েট হবে। তো এই প্রেসারটা যাতে ক্রিয়েট না হয়, লিজ নিবে এরিয়ারের ভিত্তিতে, মানে অর্থাৎ ডেফার্ড পেমেন্ট করবে। যে লিজিং পিরিয়ড শেষ হবে, দেন তার টাকা পরিশোধ করবে। তাহলে প্রথমে অ্যাসেটটা বিক্রি করে দিল নগদ টাকায়, তার ডেফিসিট দূর হয়ে গেল। এরপরে ওই অ্যাসেটটা যেহেতু তার আবার প্রয়োজন, সেই জন্য লিজ নিয়ে নিল, লিজ রেন্টালটা পরিশোধ করবে লিজ পিরিয়ড শেষে। তাহলে তার লিকুইডিটি ক্রাইসিস কিন্তু দূর হয়ে গেল। এখন এই জায়গায় কন্ট্রাক্টের ধরন 2 রকম হইতে পারে। একটা হচ্ছে এই যে এখানে স্ট্যান্ডার্ড 9-কে রেফার করা হয়েছে। হুম, এখানে লিজিং সিস্টেম দুইটাই হইতে পারে, অপারেটিং লিজও হইতে পারে, আবার ইজারা মুনতাহিয়া বিত্তামলিকও হইতে পারে। যে ব্যাংক তার কাছে বিক্রি করলো, বিক্রি করার পরে আবার এই অ্যাসেটটা তার কাছ থেকে ইজারা মুনতাহিয়া বিত্তামলিকের ভিত্তিতে কিনে নিল। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে ব্যাংক আবার অ্যাসেটের মালিক হয়ে গেল। অথবা তার কাছ থেকে লিজ ব্যাক নিয়ে নিল, লিজিং পিরিয়ড শেষ হওয়ার পরে তার কাছ থেকে আবার প্রয়োজনে সে অ্যাসেটটা কিনে নিয়ে নিল, সেক্ষেত্রে সে অ্যাসেট কিনে নেওয়ার প্রমিজও করতে পারবে। তো এই বিষয়গুলো সব ওই যে শরিয়া স্ট্যান্ডার্ড 9 যেটা আছে, ওই 9-কে রেফার করা হয়েছে। তো ওইখানে যে এই শরিয়ার নীতিমালা আলোচনা করা হচ্ছে সেই অনুযায়ী এই কাজটা হবে। তবে ডেফিসিটের ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে প্রথমে সেল, দেন লিজ ব্যাক। 4 নাম্বার পদ্ধতি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স। ব্যাংক মুদারাবা বা মুশারাকার ভিত্তিতে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের জন্য অফার করবে। Institution inviting investors to participate in the financing its working capital. ব্যাংকের এই বিজনেস পরিচালনা করার জন্য ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন পড়ে। এই ওয়ার্কিং ক্যাপিটালে ফাইন্যান্স করার জন্য গ্রাহকদেরকে ইনভাইট করবে। তো পদ্ধতিটা কি হবে? মুদারাবা হবে অথবা মুশারাকা হবে। মুদারাবার ভিত্তিতে হইলে গ্রাহকরা মুদারাবার ভিত্তিতে ব্যাংকের কাছে বিনিয়োগ করবে, ব্যাংক টাকা নিয়ে তার প্রয়োজন মেটাতে করবে। অথবা এখানে তখন তো ওই যে গ্রাহকের কাছ থেকে আমরা মুদারাবা ডিপোজিট যেভাবে নেই, এটাই পদ্ধতি মূলত। যেমন ধরেন আমরা মুদারাবা একটা বন্ড ছেড়ে দিলাম মার্কেটে, তাহলে মুদারাবার ভিত্তিতে গ্রাহকদের কাছ থেকে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা পেয়ে গেলাম, নির্দিষ্ট সময় পরে তাদেরকে পে অফ করে দেওয়া হলো। অথবা এখানে মুশারাকার ভিত্তিতেও হইতে পারে, যে ব্যাংকের বিজনেসে এই ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে মুশারাকার ভিত্তিতে গ্রাহক টাকা ইনভেস্ট করবে। পিরিয়ডটা কতদিন হবে? যেহেতু মুদারাবা মুশারাকা যেটাই হোক না কেন, এক্ষেত্রে তো একটা সময়ের টাইম ফ্রেমের প্রয়োজন আছে। এই টাইম ফ্রেমটা নির্ধারিত হবে ইটস লিকুইডিটি রিকোয়ারমেন্ট, তার লিকুইডিটিটা আসলে কত দিনের জন্য দরকার। যে কয় দিনের জন্য তার লিকুইডিটিটা দরকার, সেই কয় দিনের চুক্তিতে মুদারাবা বা মুশারাকা কন্ট্রাক্টটা করবে। এখন মুদারাবা কন্ট্রাক্ট করলে ব্যাংকের কিন্তু কোনো সমস্যা নেই। এখানে গ্রাহক ডিপোজিট দিচ্ছে, ব্যাংক নির্দিষ্ট সময় পর্যন্ত মুদারাবার ভিত্তিতে খাটাবে, দেন তাকে এই টাকা লিকুইডেট করে দিয়ে দিবে, উইথ অ্যাবিলিটি টু লিকুইডেট মুদারাবা মুশারাকা এন্ড অফ দ্য সাচ পিরিয়ড। কিন্তু মুশারাকার ভিত্তিতে যদি গ্রাহকের কাছ থেকে বিনিয়োগ নেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপের একটা বিষয় আছে।
মুদারাবার ক্ষেত্রে কিন্তু ব্যাংকের এখানে কন্ট্রিবিউশনের কোনো বিষয় নাই। মুশারাকার ভিত্তিতে যখন বিনিয়োগ নেবে তখন কিন্তু ব্যাংকেরও একটা কন্ট্রিবিউশনের বিষয় আছে, কারণ দুই পক্ষের যদি ইকুইটি শেয়ারিং না হয় তাহলে তো আর রিয়েল মুশারাকাটা হয় না। তো সেই ক্ষেত্রে ব্যাংক ইকুইটি দিবে বাই কন্ট্রিবিউটিং দেয়ার ক্যাপিটাল while the institute contributes its current asset। মুশারাকার ভিত্তিতে যদি ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স নেওয়া হয় গ্রাহকের কাছ থেকে, সেই ক্ষেত্রে ব্যাংকের ইকুইটি হবে ব্যাংকের কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট যেগুলো আছে যেমন নগদ টাকা, এগুলি কারেন্ট অ্যাসেট। রিসিভেবল আছে মানুষের কাছে, এগুলি কারেন্ট অ্যাসেট। তারপরে আপনার ওই শর্ট টার্ম যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, হ্যাঁ, বিভিন্ন ভেহিকল গুলো আছে, এইগুলো কারেন্ট অ্যাসেট। অর্থাৎ ফিক্সড অ্যাসেট বাদে মানুষের কাছে যা পাওনা এবং নগদ ফর্মে যা আছে অথবা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে যা আছে, এই সবগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট অ্যাসেট গুলো ব্যাংকের পক্ষ থেকে ক্যাপিটাল হিসাবে কন্ট্রিবিউশন ধরা হবে। তাহলে গ্রাহক কন্ট্রিবিউট করবে নগদ টাকা, ব্যাংক কন্ট্রিবিউট করবে কারেন্ট অ্যাসেট, দুই পক্ষের মধ্যে পার্টনারশিপটা ক্রিয়েট হবে। দ্য ইনস্টিটিউশন ফিক্সড অ্যাসেট, ইনস্টিটিউশনের যে ফিক্সড অ্যাসেট আছে, ল্যান্ড বিল্ডিং মেশিনারিজ, এগুলি তো ফিক্সড অ্যাসেট, এর বাইরে তো আর কিছু নাই। তো এই জাতীয় যেগুলি থাকবে ফিক্সড অ্যাসেট হিসাবে, যেমন কম্পিউটার আছে, বিল্ডিং আছে, জমি জমা আছে বা অফিস আছে, অফিস প্রেমিসেস আছে, এইগুলো ফিক্সড অ্যাসেট। এইগুলো মুশারাকার মধ্যে ক্যাপিটাল হিসাবে বিবেচিত হবে না। তাহলে এইগুলো ছাড়া কি ব্যবসা বাণিজ্য করা যাবে? এগুলো ছাড়াও তো আর ব্যবসা বাণিজ্য করা যাবে না। শুধু নগদ টাকা দিয়ে তো আর ব্যবসা হয় না। নগদ টাকা যতই পকেট চেঞ্জ হোক, নগদ টাকা তো নগদ টাকাই। ব্যবসা বাণিজ্য করতে গেলে এই ফাইন্যান্স এই ফিক্সড অ্যাসেট গুলোর প্রয়োজন পড়বে। তো এই ফিক্সড অ্যাসেট গুলো ব্যবসার মধ্যে ব্যবহৃত হবে দুইটা প্রক্রিয়ায়। একটা হচ্ছে ল্যান্ড, যে ব্যাংক মুশারাকা ভেঞ্চারে এই ইনস্ট্রুমেন্ট গুলো বা এই অ্যাসেট গুলো দিয়ে দিবে ধার হিসাবে, ল্যান্ডিং করবে, ধার হিসাবে দিয়ে দিবে। মোশারাকা ভেঞ্চারে এগুলো ব্যবহৃত হবে, মোশারাকা ভেঞ্চার লিকুইডেট হয়ে যাবে, ব্যাংকের অ্যাসেট ব্যাংকের কাছে চলে আসবে। আরেকটা হচ্ছে লিজিং প্রক্রিয়ায় ব্যবহৃত হবে, যে ব্যাংক এখানে ব্যবহার করবে, তার বিপরীতে একটা ভাউচার ক্রিয়েট করবে লিজ রেন্টাল হিসাবে, দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেও হতে পারে। লিজ রেন্টাল নির্ধারণ করবে, যে লিজ রেন্টালটা ব্যাংক গ্রহণ করবে তার ফিক্সড অ্যাসেটের বিপরীতে। এবং এখানে যে রেন্টালটা পরিশোধ করা হবে সেটা মুশারাকা ভেঞ্চারের এক্সপেন্ডিচার হিসাবে কনসিডার্ড হবে। তাহলে এই দুই প্রক্রিয়ায়, মুদারাবা অথবা মুশারাকা প্রক্রিয়াতে, ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স মার্কেট থেকে ব্যাংক নিতে পারবে, নিয়ে তার লিকুইডিটি ডেফিসিট দূর করতে পারবে। এই জায়গাটাতে আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা 5 নম্বরে চলে যাব। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন নাই মনে হয়। তাহলে 5 নম্বরে হচ্ছে ইস্যুইং ইনভেস্টমেন্ট সুকুক টু এক্সপ্যান্ড দ্য ইনস্টিটিউশন অ্যাক্টিভিটিস। 5 নম্বর ইনস্ট্রুমেন্ট হচ্ছে সুকুক। সুকুক নিয়ে আমরা পড়েছি 17 নম্বরের স্ট্যান্ডার্ড, এবং যিনি স্ট্যান্ডার্ডটা নিয়েছেন তিনি সুকুক স্পেশালিস্ট। বাংলাদেশে যতগুলো সুকুক ইস্যু হয়েছে, যে 8টা সুকুকের কথা বললাম, গভর্নমেন্ট সুকুক 6টা আর প্রাইভেট সুকুক 2টা, এই সবগুলো সুকুকেই তার একটা ইনভলভমেন্ট আছে। তো উনি ক্লাসটা নিয়েছেন। এরপরে আমরা একটু চিন্তা করেছি এই স্ট্যান্ডার্ডটা আর একটা ক্লাস নিব। সেইটা নিবেন বাংলাদেশ ব্যাংকের মেজবাউদ্দিন স্যার। মেজবাউদ্দিন স্যারকে আপনারা চিনেন। স্যার বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ ডিরেক্টর হিসাবে ছিলেন। ডিরেক্টর হিসাবে তিনি রিটায়ারমেন্টে গেছেন। এখন আইএফএ কনসালটেন্সিতে অ্যাডভাইজার হিসাবে স্যার দায়িত্ব পালন করতেছেন, কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করতেছেন। তো স্যার এই সুকুকের উপরে স্যারও বেশ মোটামুটি ভালো পড়াশোনা আছে, স্যারের সাথে কথাও হয়েছেন। উনি একবারে পরীক্ষা রিলেটেড করে সেশনটা কন্ডাক্ট করবেন ইনশাল্লাহ। ওনাকে আমরা এই স্ট্যান্ডার্ডটা দিব, আলোচনাও হয়েছে স্যারের সাথে, স্যার এই স্ট্যান্ডার্ডটা আবার নেবেন। তো স্যার নেওয়ার পরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে সুকুকের এই বিষয়ের কনফিউশনের জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের, যদি এরপরেও কনফিউশন থাকে।
তো আমাদের 5 নাম্বার অপশন হচ্ছে এই লিকুইডিটি ক্রাইসিসের ক্ষেত্রে সুকুক ইস্যু করে লিকুইডিটি ক্রাইসিস দূর করা। সুকুক ইস্যু কিভাবে করব আমরা? যেমন ধরেন শাহজালাল ইসলামী ব্যাংক অথবা বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যে ইসলামী ব্যাংক টাওয়ারটা আছে, এই টাওয়ারের একটা ভ্যালু আছে। এই টাওয়ারের বিপরীতে একটা সুকুক ইস্যু হবে। কিভাবে? এই টাওয়ারের একটা ভ্যালুয়েশন করা হবে। ভ্যালুয়েশন করার পরে এই ভ্যালুটাকে ধরে যে কতগুলো সুকুক সার্টিফিকেট ইস্যু করতে চাই, সেই নাম্বারটা ঠিক করে যে আমার একটা সুকুকের ভ্যালু হবে 1 লাখ টাকা, যে একজন পার্টিসিপেটর মিনিমাম 1 লাখ টাকা ইনভেস্ট করে সুকুকে অংশগ্রহণ করতে হবে। তাহলে আমরা যেখানে ছিলাম যে ইসলামী ব্যাংকের যে টাওয়ারটা আছে, এই টাওয়ারটার একটা ভ্যালু ধরা হলো 500 কোটি টাকা। এই 500 কোটি টাকা একটা সুকুকের ভ্যালু ধরা হলো 1 লাখ টাকা। তো 500 কোটিকে 1 লাখ দিয়ে ভাগ করে যে সংখ্যাটা হবে, ওই পরিমাণ সুকুক মার্কেটে ইস্যু করা হবে। মার্কেট থেকে সুকুক ইস্যু করে টাকাগুলো উত্তোলন করা হবে। তো সুকুক ইস্যুর প্রক্রিয়া অনুযায়ী আসলে অ্যাসেটের উপর এই সম্পর্কটা ক্রিয়েট হবে। যেমন ব্যাংক যদি সুকুকের মাধ্যমে বিল্ডিংটা বিক্রি করে দিতে চাই, সেই ক্ষেত্রে যখন সুকুক ইস্যু ক্লোজ হয়ে যাবে, সুকুক ইস্যু হয়ে যাবে, সবগুলো সুকুক বিক্রি করার মাধ্যমে ইসলামী ব্যাংকের বিল্ডিং এর মালিকানা ইসলামী ব্যাংকের কাছ থেকে সুকুক এই পারচেজারদের কাছে চলে যাবে। তারা এটা নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পরে এখন ইনভেস্টমেন্ট যে তারা করলেন পার সুকুকে 1 লাখ টাকা, তাদের তো একটা বেনিফিটের প্রয়োজন আছে। তারা এই বিল্ডিং দিয়ে আসলে কি করবে? এই বিল্ডিং এ 1 লাখ টাকার অংশে সে মালিক। সেই ক্ষেত্রে ব্যাংক দুইটা প্রক্রিয়ায় এই কাজটা করতে পারেন। এক হচ্ছে ইসলামী ব্যাংকই এই অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারেন, অথবা বাংলাদেশের পার্সপেক্টিভে এসপিবি নামে আবার আরেকটা এনটিটি আছে। এই এসপিবি হিসাবে একটা এনটিটি দায়িত্ব পালন করতে পারেন, যারা এই অ্যাসেটটা ম্যানেজমেন্ট করবেন। অথবা এখানে ইনভেস্টমেন্ট ট্রাস্টিও হইতে পারে, যে ইনভেস্টমেন্ট ট্রাস্টি এই অ্যাসেটটা ম্যানেজমেন্টের দায়িত্ব নিল। যখন সুকুক ডিজাইন করা হবে তখনই এই ম্যানেজমেন্টের কাজটা কে করবে, এসপিবি করবে নাকি ট্রাস্টি করবে, এই বিষয়গুলো সব নির্ধারণ করা থাকে। তখন এসপিবির যদি হয় তাহলে এসপিবি সূচক গুলো ইস্যু করবে, সূচক সাবস্ক্রাইবের কাছ থেকে টাকাগুলো নিবে। নেওয়ার পরে এই টাকাগুলো পরিশোধ করবে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংক টাকা নিবে আর বিল্ডিং এর মালিকানা ট্রান্সফার করে দিবে। তারপরে এই বিল্ডিং যেহেতু ইসলামী ব্যাংকেরই প্রয়োজন, ইসলামী ব্যাংকের কাছে এটা ভাড়া দিয়ে দিবে। ইসলামী ব্যাংক ব্যবহার করবেন সুকুকের, যেমন 5 বছরের জন্য যদি সুকুক ইস্যু করা হয়, তাহলে 5 বছর পর্যন্ত ইসলামী ব্যাংক এই বিল্ডিংটা ব্যবহার করবেন। প্রতি মাসে একটা পরিমাণ টাকা ভাড়া দিয়ে যাবেন, নির্ধারিত ভাড়া যা আছে মার্কেট রেট অনুযায়ী এই ভাড়াটা দিয়ে যাবেন। আর ওই ভাড়াটা মান্থলি বেসিসে যদি হয় মান্থলি বেসিস, হাফ ইয়ারলি যদি হয় তাহলে হাফ ইয়ারলি, ইয়ারলি বেসিসে যদি হয় তাহলে ইয়ারলি। যখন ভাড়াটা পাবে, এসপিবি বা ইনভেস্টমেন্ট ট্রাস্টি যিনি থাকবেন, এই ভাড়ার অ্যামাউন্টটা সুকুক সাবস্ক্রাইবারদের মধ্যে ভাগ করে দিয়ে দিবেন। এটা হচ্ছে সুকুক সাবস্ক্রাইবারদের বেনিফিট। যখন 5 বছর শেষ হয়ে যাবে, তখন তো সুকুক পিরিয়ড শেষ। এই সময় সুকুক অ্যাসেটটা সুকুক সাবস্ক্রাইবারদের পক্ষে এসপিবি বা ইনভেস্টমেন্ট ট্রাস্টি বিক্রি করে দিবেন। বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে এখানে ইসলামী ব্যাংকও কিনে নিতে পারেন। আবার ইসলামী ব্যাংক যদি না কিনতে চান, থার্ড পার্টির কাছে বিক্রি করে দিবেন। আবার ইসলামিক ব্যাংক মানে এই জায়গায় হয় কি, যেমন ধরেন ইসলামী ব্যাংকের কাছ থেকে সুকুকের মাধ্যমে বিল্ডিংটা কিনলো, কেনার পরে এত বড় একটা অ্যাসেট বিক্রি করতে গিয়ে মার্কেটে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে, বিক্রি করতে পারবে কিনা, যথাসময়ে গ্রাহক পাবে কিনা, আবার মার্কেটে এটার দাম কমে যাবে কিনা, অনেক কিছুই থাকে। তো সেই ক্ষেত্রে অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্বে যদি থাকে এসপিবি বা ইনভেস্টমেন্ট ট্রাস্টি আদার দেন ইসলামী ব্যাংক,
ইসলামিক ব্যাংক যদি সুকুক ইস্যু করার পরে ওয়ানলি ভাড়াটিয়া হিসাবে অ্যাসেটটা ইউজ করেন, সেই ক্ষেত্রে সুকুক ইস্যু করার পরে যখন ভাড়া নিবেন, এই সময় এসপিবির কাছে একটা প্রমিজও দিতে পারবেন যে সুকুক পিরিয়ড শেষ হওয়ার পরে এই অ্যাসেটটা সুকুক সাবস্ক্রাইবারদের কাছ থেকে ফেস ভ্যালুতে অ্যাসেটটা কিনে নেবেন। যত টাকায় অ্যাসেটটা বিক্রি করেছিলেন ওই টাকায় অ্যাসেটটা কিনে নেবেন, এই প্রমিজও করতে পারবে। তো সেই ক্ষেত্রে সুকুক সাবস্ক্রাইবারদের কিন্তু এখানে একটা রিস্ক মিটিগেট হয়ে যায় যে সুকুক পিরিয়ড শেষে অ্যাসেটটা বিক্রি করতে গিয়ে যে অনিশ্চয়তাটা তৈরি হতে পারে, এই অনিশ্চয়তা তখন কেটে যায়। পিরিয়ড শেষ হয়ে যাবে, ইসলামী ব্যাংক ওই ফেস ভ্যালুতে অ্যাসেটটা কিনে নিবে, সুকুক সাবস্ক্রাইবাররা তারা তাদের সুকুকটা কিন্তু লিকুইডেশন করে বা রিডেমশন করে চলে যেতে পারবে। তো এই জায়গায় ইসলামিক ব্যাংক যদি শুধু ভাড়াটিয়া থাকে এবং ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে অন্য একটা এন্টিটি, সেই ক্ষেত্রে ফেস ভ্যালুতে কিনে নেওয়ার অঙ্গীকার করতে পারবে। আর যদি ইসলামী ব্যাংক নিজেই ইনভেস্টমেন্ট ট্রাস্টি হিসাবে এই অ্যাসেটটা ম্যানেজমেন্টের দায়িত্বেও থাকে আবার ভাড়াটিয়া হিসাবেও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আর ফেস ভ্যালুতে কিনে নেওয়ার অঙ্গীকার করতে পারবে না। তখন সে অঙ্গীকার করতে পারবে মার্কেট ভ্যালুতে বা এগ্রিড ভ্যালুতে কিনে নেওয়া। যে সুকুক টাইম শেষ হবে তখন ওই অ্যাসেটের মার্কেট ভ্যালু যেটা থাকবে সেই ভ্যালুতে সে কিনে নেওয়ার আগেই একটা প্রমিস করে দিবে। অথবা ওই সময় দুই পক্ষ মিলে একটা সমঝোতার ভিত্তিতে মূল্য নির্ধারণ করে এটা কিনে নিতে পারবে। এই প্রক্রিয়াতেও ব্যাংক তার লিকুইডিটি ক্রাইসিস দূর করতে পারে। দেখেন এখানে যেটা বলছে, দিস ইনভলভস ইস্যুইং টাইপস অফ ইনভেস্টমেন্ট সুকুক এক্সপ্লেইনড ইন শরিয়া স্ট্যান্ডার্ড 17, ইনভেস্টমেন্ট সুকুক ইন অর্ডার টু অবটেন ফান্ডস ফ্রম সুকুক ইনভেস্টরস। যে সুকুক ইস্যু করে সুকুক ইনভেস্টরদের কাছ থেকে ফান্ড গ্রহণ করবে, অ্যান্ড আন্ডারটেক প্রজেক্টস রিকোয়ার্ড অফ দ্য ইনস্টিটিউশন। যে সুকুক হোল্ডারদের কাছ থেকে ফান্ড গ্রহণ করবে, আর সুকুকের যে আন্ডারলাইং অ্যাসেটটা আছে এই অ্যাসেটটা অ্যাজ পার কন্ট্রাক্ট যেটা হয় আর কি, এটা যদি লিজ কন্ট্রাক্ট হয় তাহলে তাদের কাছে লিজ হিসাবে চলে যাবে। আর যদি সেল কন্ট্রাক্ট হয়, যে যেমন মুরাবাহা সুকুক হয়, তাহলে তো এই অ্যাসেটটা সুকুক সাবস্ক্রাইবারদের কাছে বিক্রি করে দিবে। And then the institution may securitize some of its assets by selling them to sukuk subscriber। যে এখানে ইসলামিক ব্যাংক তার কিছু অ্যাসেট সুকুক সাবস্ক্রাইবারদের মাধ্যমে সুকুক সাবস্ক্রাইবারদের কাছে বিক্রিও করে দিতে পারে, হ্যাঁ, বাই সেলিং দেম সুকুক সাবস্ক্রাইবার। সিকিউরিটাইজ মানে হচ্ছে নগদায়ন করা আর কি। তাহলে তার কিছু অ্যাসেট সুকুকের ভিত্তিতে বিক্রি করে দিয়ে তার ফান্ড ক্রাইসিসটা দূর করতে পারে। ম্যানেজিং দ্য অ্যাসেট অন দেয়ার বিহাফ, যেহেতু আমরা বলছিলাম যে একটা সুকুকের ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, সেই ক্ষেত্রে একটা বিল্ডিং এর মূল্য যদি হয় 500 কোটি টাকা, এইখানে কিন্তু সুকুক সাবস্ক্রাইবারের সংখ্যা হবে অনেক বড় একটা সংখ্যা। তো এই সবাই মিলে অ্যাসেট ম্যানেজমেন্ট করা এটা তো আর আসলে কোনোভাবেই সম্ভব না এবং এটা ভায়াবল না। সেক্ষেত্রে ইসলামিক ব্যাংক নিজেই এই অ্যাসেটটা ম্যানেজমেন্টের দায়িত্ব নিবে, and promising to purchase them at market price or price to be agreed। তো যেহেতু ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে ইসলামী ব্যাংক নিজেই, আবার ইসলামী ব্যাংক সুকুকের মাধ্যমে সাবস্ক্রাইবারদের কাছে এই অ্যাসেটটা বিক্রিও করে দিয়েছে, সেই ক্ষেত্রে সুকুক পিরিয়ড শেষে মার্কেট ভ্যালুতে অথবা এগ্রিড ভ্যালুতে কিনে নেওয়ার প্রমিজও করতে পারবে। তাহলে ম্যানেজমেন্টের দায়িত্ব যদি থাকে ইস্যুয়ার নিজে, সেই ক্ষেত্রে প্রমিস করতে হলে মার্কেট ভ্যালু বা এগ্রিড ভ্যালুতে কিনে নেওয়ার প্রমিস করতে পারবে। দ্বিতীয় অপশন হচ্ছে ইফ দ্য ইনস্টিটিউশন ইজ অনলি দ্য লিজিং। প্রতিষ্ঠান যেহেতু অ্যাসেটটা নিজেই ব্যবহার করতেছেন, তার মানে সুকুক ইস্যু করার পরে প্রতিষ্ঠান হচ্ছেন ভাড়াটিয়া, আর ম্যানেজমেন্টের দায়িত্বটা যদি আরেকজনের কাছে থাকে, নট দ্য ম্যানেজার অফ দ্য সুকুক অ্যাসেট, সে যদি সুকুক অ্যাসেটের ম্যানেজমেন্টের দায়িত্বে না থাকে, তাহলে মে প্রমিস টু পারচেজ দ্যাম এট ফেস ভ্যালু। তাহলে যিনি সুকুক ইস্যু করবেন তিনি যদি শুধু ব্যবহার করেন, ম্যানেজমেন্টের দায়িত্বে না থাকেন, সেই ক্ষেত্রে ফেস ভ্যালুতে কিনে নেওয়ার প্রমিস করতে পারবেন। আর যদি ব্যবহারও করেন পাশাপাশি ম্যানেজমেন্টের দায়িত্বেও থাকেন,
তখন মার্কেট প্রাইস বা এগ্রিড প্রাইসে কিনে নেওয়ার প্রমিস করতে পারবেন। তাহলে পাঁচের মূল বিষয় হচ্ছে সুকুক ইস্যুর মাধ্যমে লিকুইডিটি ক্রাইসিস দূর করা যাবে। 6 নাম্বার তাওয়াররুক। 30 নাম্বার স্ট্যান্ডার্ডটা আমরা এখনো পড়ি নাই, এটা আমরা সামনে পড়ব। তাওয়াররুকের ভিত্তিতে এই এই লাস্ট পয়েন্টটা আরেকবার একটু বললে ভালো হয়। ব্যাংক যদি কোনটা? ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে তাহলে মার্কেট প্রাইস অথবা এগ্রিড প্রাইসে নিতে পারবে, আর যদি না থাকে হ্যাঁ, আরেকবার তাই গাইড প্লিজ। তাইলে ফেস ফেস ভ্যালুতে নিতে পারবে, মানে যে টাকায় বিক্রি করছে ওই টাকাতেই কিনতে পারবে। And ওই টাকা কি কিনতে পারবে? এটা কি সে ওরা বেচবে? এটা কি ওরা বেচতে বাধ্য কিনা? থার্ড না, পার্টি এই যে এই বেচবে কিনা? এইখানে এইখানে বিষয়টা হচ্ছে আপনার বাস্তবতা যদি দেখেন, একটা তো হচ্ছে এখানে থিওরিটিক্যাল কথা আর একটা হচ্ছে বাস্তবতা। বাস্তবতা হচ্ছে যারা সুকুক কিনে তারা তো অ্যাসেটের ধারে কাছেও যায় না, অ্যাসেটের ধারে কাছেও যায় না, বরং তারা একটা অ্যাসেট কিনতেছে, যিনি ইস্যু করতেছেন তার কাছ থেকে একটা বেনিফিটের প্রত্যাশা শুনতে চান আর কি, বেনিফিটের বিষয়টা শুনতে চান। তো সেই ক্ষেত্রে একটা শরিয়া মেকানিজম করে তাদেরকে একটা বেনিফিট দেওয়া হয়। তো এই জায়গাটাতে যদি আপনার অ্যাসেট বিক্রি না করে তাহলে সুকুক রিডেমশন করবে কিভাবে? আপনি 1 লাখ টাকার একটা সুকুক কিনছেন 5 বছরের জন্য, 5 বছর পরে আপনি সুকুকের সার্টিফিকেটটা জমা দিয়ে 1 লাখ টাকা আপনি ফেরত নেবেন না? আপনার নিব। বিনিয়োগের টাকা তো আপনি ফেরত নেবেন। তাহলে বিনিয়োগের টাকাটা আপনি কিভাবে পাইতে চান? যদি আপনি এজ ইট ইজ পাইতে চান, যে 1 লাখ টাকা বিনিয়োগ করছেন 1 লাখ টাকায় আপনি পাইতে চান, তাহলে যে সুকুক ইস্যু করছে তাকে যদি ফেস ভ্যালুতে সে যদি কিনে না নেয়, তাহলে কি আপনি 1 লাখ টাকা পাবেন? আপনি তো বিনিয়োগ করছেন। মানে যে ইস্যু করছে সে যদি ফেস ভ্যালুতে কিনে না নেয়, তাহলে কি 1 লাখ টাকা পাওয়ার কোনো অপশন আছে? অপশন নাই, কোনো কিন্তু অপশন। যারা সুকুক সার্টিফিকেট হোল্ডার যারা, এদের লাভটা কি? এদের লাভ হচ্ছে ওই যে ইন্টারিম পিরিয়ডে যে ভাড়াটা পাইতেছে, ইন্টারিম পিরিয়ডে যে প্রফিটটা, মানে যে রেন্টটা পাইলো, এটাই তাদের লাভ, এই তো। এইটাই তাদের লাভ। যেমন এই যে ব্যাংকগুলো আচ্ছা। সুকুক কিনছে, হাফ ইয়ারলি একটা কুপন পায় না হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক থেকে? হ্যাঁ, জি। দেখবেন ওই জুন মাসে একটা কুপন দেয় আর একটা ডিসেম্বর মাসে কুপন দেয়। আহ, এই কুপন ভ্যালুটা হচ্ছে লাভ। এই জন্য দেখবেন সুকুক যখন আপনার এই যে সুকুক ইনস্ট্রুমেন্ট যখন আপনার সেল করা হয়, সেল করতে সময় আপনার সুকুক রিসিভেবল সহ কিন্তু সেল করে দিতে হয়। ধরেন তাহলে তো আমরা তো বাংলাদেশের হ্যাঁ, আমরা যখন বাংলা ব্যাংকে কিনি সুকুক, তখন তো সব সময় ওই এটা কিন্তু কি বলে এটা, এই যে আমরা ওই আনার্ড ইনকাম যেভাবে প্রকিউর করি আর কি। তা এই ক্ষেত্রে কি হয়, ক্যাপিটালের গ্যারান্টি কি হয়ে যায় না? থার্ড পার্টিকে তো একটা মানে গ্যারান্টি এই পেয়ে জন্যই যায় না? এই জন্যই তো বলছে যে আপনার ইস্যুয়ার যদি শুধু লিজি হয়, ভাড়াটিয়া হয়, ম্যানেজার হ্যাঁ, যদি না হয়, তাইলে সে ফেস ভ্যালুতে কিনে নেওয়ার প্রমিস করতে পারবে। হ্যাঁ। যদি সে ভাড়াটিয়া হয়, আর কোনো সম্পর্ক নাই, ভাড়াটিয়া হইলে ফেস ভ্যালুতে কিনে নেওয়ার প্রমিস করতে পারবে। আর যদি ভাড়াটিয়া এবং ম্যানেজার দুইটাই হয়, তাইলে আর সে ফেস ভ্যালুতে কিনে নেওয়ার প্রমিস করতে পারবে না। তোমার মার্কেট ভ্যালুতে, ওকে, তখন মার্কেট প্রাইস, মার্কেট ভ্যালুতে ওকে। চলে যেতে হবে। সেক্ষেত্রে আর কি মার্কেট ভ্যালু তো আপনার কমতেও পারে সেক্ষেত্রে কি বাড়তেও পারে। আহ, হ্যাঁ, আমি একটু ঠিক আছে। একটা জিনিস চেক করতে পারবো? সেক্ষেত্রে কি আপনার অ্যাসেটটা আমি কিনছি কিন্তু অনিশ্চয়তা বা কোনো কিছু বিবেচনা না করে ফেসবুকটা আমি কিনছি, সেটা কি শরিয়া অ্যালাউ করে কিনা? আপনি থার্ড পার্টি হিসাবে যদি কোনো প্রমিস করেন, তখন তো যে কোনো প্রমিসই আপনি করতে পারেন। থার্ড পার্টি হিসাবে যদি প্রমিস করেন, আপনি যদি বলেন যে আমার কোনো অ্যাসেট দরকার নাই, কারণ আমি ওই এমনি অ্যাসেটটা টাকা তো পেতে। পরবর্তীতে কমতেও পারে বাড়তেও পারে, ওইটা ওই প্রাইসেও থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি থাকতে যদি পারে। আগেই অঙ্গীকার করি ফেসবুকটা যদি দিব, সেটা অ্যালাউ অ্যালাউ হয় কিনা? আপনি আগে এখানে দেখেন, এখানে হচ্ছে কি, আপনার ইসলামিক ব্যাংকের কথাই যেহেতু বলতেছি এটাই বলি। ইসলামিক ব্যাংক হচ্ছে প্রথমে বিক্রেতা, বিক্রি করে দেওয়ার পরে ওই অ্যাসেট রিলেটেড কাজ কিন্তু শেষ। ইসলামী ব্যাংকের সাথে
সুকুক সাবস্ক্রাইবারদের আর কোনো সম্পর্ক নাই। ইসলামী ব্যাংক বিক্রি করে দিছে, মালিকানা ট্রান্সফার করে দিছে। এখন এই অ্যাসেটের মালিক হয়ে গেছে কে? সুকুক সাবস্ক্রাইবার, এরা মালিক। ব্যাংকের সাথে কি আর কোনো সম্পর্ক আছে? না, নেই। ব্যাংক অ্যাসেট দিয়ে দিছে, সাবস্ক্রাইবার আর টাকা দিয়ে দিছে, সম্পর্ক কিন্তু শেষ। এখন এই অ্যাসেট কি করবে না করবে এগুলি হচ্ছে সুকুক সাবস্ক্রাইবারদের বিষয়। তো সুকুক সাবস্ক্রাইবাররা যদি চিন্তা করে যে আমরা এই অ্যাসেটটা লিজ দিয়ে দিব, তাহলে দিতে পারে। আবার যদি চিন্তা করে নিজেরাই ব্যবহার করবে, তাহলে এখানে ইসলামী ব্যাংক বাধা দেওয়ার কোনো সুযোগ আছে? বাধা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আবার যদি সুকুক সাবস্ক্রাইবাররা চিন্তা করে যে এই অ্যাসেটটা লিজ দিবে না, কিছুই করে বিক্রি করে দিবে সরাসরি, নিজেরাও ব্যবহার করবে না, লিজও দিবে না, বিক্রি করে দিবে, তাহলে বিক্রি করে দিতে পারবে না? এটা কিন্তু বিক্রিও করে দিতে পারবে, পারবে, দেখেন। পারবে। সুকুকের আমরা জানি ইজারা সুকুক আছে, ইস্তিসনা সুকুক আছে, মোরাবাহা সুকুক আছে, বিভিন্ন ধরনের সুকুক কিন্তু আছে। এটা আপনারা 17 নম্বরে পড়ে আসছেন। মোরাবাহা সুকুক কেন বলা হয়? ইজারা সুকুকটা কেন বলা হয়? সুকুক যখন ইস্যু হয় তখন সাধারণত অ্যাসেট গুলো সেল করে দেওয়া হয় সুকুক সাবস্ক্রাইবারদের কাছে। এইটাই সাধারণ। হ্যাঁ। তো অথবা ধরেন এই আগে সুকুক ইস্যু করে কোনো অ্যাসেটই থাকে না, সুকুক ইস্যু করে টাকা রিজ করা হয়, দেন পরে কোনো একটা অ্যাসেট কিনা হয়। তো এরকম মানে হয় আপনার একটা অ্যাসেট আছে, এটা কেনার জন্য টাকা উত্তোলন করা হয়, অথবা টাকা উত্তোলন করে একটা অ্যাসেট কিনা হয়, এর বাইরে তো আর কিছু নাই। এইটার উপর নির্ভর করে কিন্তু সুকুকের নেমিং করা হয় না। সুকুকের নেমিংটা করা হয় কিসের উপরে? যে অ্যাসেটটা কেনার পরে অ্যাসেটটা ডিসপোজ করা হলো কিভাবে। এখন অ্যাসেট ডিসপোজ যদি বিক্রি হয়, তাহলে এটা বিক্রিটা স্বাভাবিকভাবেই মুনাফার ভিত্তিতে হবে। কারণ এই 500 কোটি টাকা দিয়ে যদি একটা অ্যাসেট কিনা হয়, 500 কোটি টাকা বিক্রি করলে তাহলে তো আর এই সুকুক হোল্ডারদের কোনো লাভ নাই। তো সুকুক হোল্ডারদের লাভ হবে যদি 500 কোটি টাকা দিয়ে কিনে 600 কোটি টাকা বিক্রি করতে পারে। তাহলে 500 কোটি টাকা ক্রয় মূল্য, 600 কোটি টাকা বিক্রয় মূল্য, 100 কোটি টাকা লাভ। তাহলে এটা কি হলো? মুনাফা হলো না? তো মুনাফার ভিত্তিতে যদি এই অ্যাসেটটা অ্যাকোয়ার করার পরে বিক্রি করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই সুকুকটাকে বলা হয় মুনাফা সুকুক। তো এখন কথা হলো তাহলে 5 বছর মেয়াদের কি দরকার? 5 বছর মেয়াদের দরকার হচ্ছে মুনাফাটা হয় বাই মুআজ্জাল বেসিসে। 5 বছর পর্যন্ত সময় দেওয়া হয়। এই 5 বছরে যিনি কিনছেন সুকুক হোল্ডারদের কাছ থেকে, তার কাছ থেকে 5 বছরে এই 600 কোটি টাকা আদায় করা হয়। এখন 600 কোটি টাকা আদায়ের পদ্ধতি হইতে পারে যে প্রথমে ধরেন হাফ ইয়ারলি বেসিসে 100 কোটি টাকা লাভের এই 100 কোটি টাকা দিয়ে গেল, যখন পিরিয়ডটা শেষ হইলো তখন মূল দামটা পরিশোধ। কিন্তু সব মিলে মূলত 600 কোটি টাকা পরিশোধ করা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এই জন্য মোরাবাহা সুকুকে, সুকুক মোরাবাহার ভিত্তিতে সুকুক অ্যাসেট বিক্রি করার সাথে সাথে ওইখানে কিন্তু আর আন্ডারলাইং অ্যাসেট থাকে না, থাকে শুধু রিসিভেবল। এবং এই জন্য মুরাবাহা সুকুক কিন্তু সেকেন্ডারি মার্কেটে বিক্রি করা যায় না। সেকেন্ডারি মার্কেটে কিন্তু আপনার যে মুরাবাহা সুকুকটা বিক্রি করা যায় না, কারণ ওইখানে আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে রিসিভেবল। এখন ইজারা সুকুকের ক্ষেত্রে কি হয়? যে অ্যাসেটটা প্রথমে কিনে, মানে প্রথমে ফান্ড রেজ করে একটা অ্যাসেট কেনার জন্য, যে অ্যাসেটটা দাম দর ঠিক করা হয়েছে, অথবা ফান্ড রেজ করে কোনো একটা অ্যাসেট মার্কেট থেকে কিনা হয়। কিনার পরে অ্যাসেটটা যখন একুইজিশনে চলে আসে, তখন নির্দিষ্ট পার্টির কাছে অ্যাসেটটা লিজ দেওয়া হয়। তাহলে এইখানে যেটা হয়েছে, আমরা যেটা যে সিচুয়েশনটা তুলে ধরছি, ইসলামী ব্যাংকের একটা বিল্ডিং আছে, তাহলে স্পেসিফিক একটা অ্যাসেট, এই অ্যাসেটের একটা মূল্য নির্ধারণ করে, যেহেতু কোনো একজন ব্যক্তির পক্ষে এটা কিনা সম্ভব না, অথবা ব্যাংক এইভাবে বিক্রি করতেও চাচ্ছে না কোনো একজন ব্যক্তির কাছে, সুকুকের প্রসেসে বিক্রি করতে যাচ্ছে, তখন এই অ্যাসেটের ভ্যালু ধরে মার্কেট থেকে 500 কোটি টাকা উত্তোলন করে 500 কোটি টাকা ব্যাংক নিয়ে নিচ্ছে, অ্যাসেটটা সুকুক হোল্ডারদের কাছে ট্রান্সফার করে দিচ্ছে। এখন মালিক হচ্ছে সুকুক হোল্ডাররা। তারপরে সুকুক হোল্ডাররা এই অ্যাসেটটা ইসলামিক ব্যাংকের কাছেই লিজ দিচ্ছে, যেহেতু ইসলামী ব্যাংক অলরেডি আছে এখানে, লিজ দেওয়াটা তার কাছেই সহজ।
আবার যদি না চায় তাহলে অন্য কারো কাছে দিতে পারে। তো নর্মালি সুকুকটা যেহেতু একটা নির্দিষ্ট মেকানিজমের মাধ্যমে হয়, যিনি বিক্রি করেন তার কাছে লিজ দেওয়া হয়। তো এই লিজ দেওয়ার কারণে এই সুকুকটা কিন্তু তখন হয়ে যায় ইজারা সুকুক, কারণ অ্যাসেটটা ডিসপোজ করছে লিজ প্রক্রিয়ায়। তো এই ব্যাংক যদি এই অ্যাসেটটা জাস্ট ভাড়াটিয়া হিসাবে ভাড়া নেয়, তখন কিন্তু সুকুক হোল্ডারদের সাথে ইসলামী ব্যাংকের সম্পর্ক হচ্ছে ইসলামী ব্যাংক ভাড়াটিয়া, সুকুক হোল্ডাররা হচ্ছে মালিক। এর বাইরে আর কিন্তু কোনো রিলেশনশিপ নাই। আর এই যে মাঝখানে দুই পক্ষের স্বার্থ দেখার জন্য ইসলামী ব্যাংক ঠিকভাবে অ্যাসেটটা ইউজ করতেছে কিনা, ইসলামী ব্যাংক ঠিক সময়ে ভাড়াটা পরিশোধ করতেছে কিনা, এই বিষয়গুলি দেখার জন্য একটা থার্ড পার্টিকে দায়িত্ব দেওয়া হয়। দেখবেন আপনার বিভিন্ন প্রতিষ্ঠান এই সুকুক ইস্যুর ক্ষেত্রে, বন্ড ইস্যুর ক্ষেত্রে ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করে একটা নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে। যেমন আমাদের ডিবিএইচ ফাইন্যান্স, এটা অনেকগুলি বন্ডের ট্রাস্টি, অনেকগুলি বন্ডের ক্ষেত্রে ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করতেছে। তো ট্রাস্টি হচ্ছে মূলত অ্যাসেট যে ব্যবহার করতেছে বা যে ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের ইস্যুয়ার এবং সাবস্ক্রাইবার, এই দুই পক্ষের মধ্যে একটা সেতু বন্ধনকারী কর্তৃপক্ষ। দুই পক্ষের স্বার্থ, মানে রাইটস এবং অব্লিগেশন গুলি নিশ্চিত করার দায়িত্ব যে পালন করে সে ট্রাস্টি। অথবা এই যে বাংলাদেশের পার্সপেক্টিভ এসপিবি বলা হয় সুকুকের ক্ষেত্রে। তাহলে এসপিবি যদি হয় থার্ড কোনো পক্ষ, এই ম্যানেজমেন্টের দায়িত্ব, অ্যাসেটের ম্যানেজমেন্টের দায়িত্ব যদি থার্ড পার্টি থাকে, তাহলে এইখানে ইসলামী ব্যাংকের সম্পর্কটা কিন্তু শুধু ভাড়াটিয়া ছাড়া আর কিচ্ছু না। তো ইসলামী ব্যাংক যখন ভাড়াটিয়া হবে, তখন ওই যে সে বিক্রি করার সময় যে দামে বিক্রি করছিল, অথবা সাবস্ক্রাইবাররা যে দামে কিনছে, তাদেরকে সে প্রমিস করতে পারবে যে আপনারা অ্যাসেটটা যে দামে কিনছেন, সুকুক পিরিয়ড শেষে যে আপনারা যদি বিক্রি করতে চান, তাহলে আমি আপনাদের কাছ থেকে আপনাদের কেনা মূল্যে আমি কিনে নেব। এটা শরিয়া সম্মত। কিন্তু ওই যে থার্ড পার্টি বলছি যে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, এই ম্যানেজমেন্টের দায়িত্ব যদি আবার ইসলামী ব্যাংক নিজেই নিয়ে নেয়, অন্য একটা কন্ট্রাক্টের মাধ্যমে সে চাইলে এই দায়িত্বটাও নিতে পারে। সেই ক্ষেত্রে ওই দায়িত্ব পালনের বিপরীতে ইসলামী ব্যাংক একটা ফিও নিবে সুকুক সাবস্ক্রাইবারদের কাছ থেকে। তো একদিকে ভাড়াটিয়া, আরেক দিকে হচ্ছে ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার। এই দুইটা দায়িত্ব যদি ইসলামী ব্যাংকের কাছে থাকে, তখন আর সে ফেস ভ্যালুতে কিনে নেওয়ার প্রস্তাব করতে পারবে না, কারণ তখন যদি এটা করে, তখন ওই যে ক্যাপিটাল গ্যারান্টির ইস্যুটা চলে আসে। কারণ ম্যানেজমেন্টের দায়িত্ব সেই, সেই বিক্রি করছে, সেই ম্যানেজ করছে, সেই ভাড়া নিচ্ছে, সবকিছুই যখন সে, তখন সে যদি ফেস ভ্যালুতে কিনে নেওয়ার প্রস্তাব করে, তখন কিন্তু আর এইটা জায়েজের মধ্যে থাকে না। ওই সময় মার্কেট ভ্যালু বা ফেস এগ্রিড ভ্যালুতে কিনে নেওয়ার প্রস্তাব করতে পারবে। তো মার্কেট ভ্যালু আর এগ্রিড ভ্যালু এটা কমও হইতে পারে, বেশিও হইতে পারে, সমানও হইতে পারে। ক্লিয়ার। থ্যাংক ইউ। এইবার দেখেন তাওয়াররুক। তাওয়াররুকটা হচ্ছে এই যে আমরা বায়াল ইনাটা পড়ে আসছি না, বায়াল ইনা আর তাওয়াররুকের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম একটা সেল হচ্ছে, দ্বিতীয় সেলটা হবে আরেকজনের কাছে। তাওয়াররুকের মধ্যে, এই বায়াল ইনার মধ্যে পক্ষ থাকে দুইটা, আর তাওয়াররুকের মধ্যে পক্ষ থাকে তিনটা। যেমন ধরেন কারো নগদ টাকা দরকার, তো সে একজনের কাছে গেল, নগদ টাকা চাইলো। তো যার কাছে নগদ টাকা চাইছে, সে ঠান্ডা নগদ লাগবে। টাকা না দিয়ে তার কাছে একটা অ্যাসেট বিক্রি করে দিল। সে বলল যে ভাই, আমার কাছে তো কোনো নগদ টাকা নাই, তুমি আমার কাছে একটা অ্যাসেট আছে, এই অ্যাসেটটা একটা মূল্য ধরে তোমাকে দিয়ে দিই, তুমি নিয়ে যাও, নিয়ে পরে এই অ্যাসেটটা তুমি ক্যাশ করে নিয়ে নিও, যদি তোমার কোনো সুযোগ থাকে ক্যাশ করে তুমি নগদ টাকা বানায় নিও। তাহলে ধরেন যার কাছে টাকা চাইলো, সে টাকা না দিয়ে একটা অ্যাসেট দিল, দাম ধরে তার কাছে বিক্রি করে দিয়ে দিল। ওই ব্যক্তি অ্যাসেটটা নিয়ে এসে অন্য আরেক পক্ষের কাছে অ্যাসেটটা বিক্রি করে নগদ টাকা করে নিল, টাকা মানে অ্যাসেটটাকে নগদায়ন করে ফেললো। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তাওয়ারুক। আর দ্বিতীয় যে বিক্রিটা করলো, মানে যিনি কিনলেন, যার মূলত টাকা দরকার, সে যদি সেকেন্ড সেলটা থার্ড পার্টির কাছে না করে যার কাছে কিনছে তার কাছেই করে, তখন হয়ে যায় বায়ালিনা, যারা শরিয়াতে নিষিদ্ধ। মানে এটা সেল এন্ড সেল ব্যাক। প্রথমে বিক্রি করলো,
আবার কিনে নিল, এটা যদি একই ব্যক্তির মধ্যে হয় তাহলে এটা জায়েজ নাই, বায়ালিনা হয়ে যায়। কিন্তু সেল অ্যান্ড সেল ব্যাক, সেল ব্যাকটা যদি তৃতীয় পক্ষের কাছে হয় তখন এটা আর ইনার মধ্যে থাকে না, এটা জায়েজ হয়। এবং ওই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তাওয়ারুক বা মানিটাইজেশন। তো এই প্রক্রিয়াতেও ব্যাংক তার ডেফিসিট দূর করতে পারে, যে ব্যাংকের যখন ওই টাকার ফান্ড শর্টেজ হবে তখন সে কারো কাছ থেকে কোনো একটা অ্যাসেট বাকিতে কিনবে, কিনে অ্যাসেটের মালিকানা লাভ করবে, তারপরে এই অ্যাসেটটা থার্ড পার্টির কাছে বিক্রি করে দিয়ে নগদ টাকা এ নিয়ে আসবে, নিয়ে এসে তার ফান্ড শর্টেজটা দূর করে ফেলবে। তাওয়াররুক একটা পদ্ধতি, এই পদ্ধতিতেও ব্যাংক তার ডেফিসিয়েন্সি দূর করতে পারে। 7 নম্বর পদ্ধতি হচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন। এটা বিভিন্ন ব্যাংকের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, যেমন ইসলামী ব্যাংক আর শাহজালাল ব্যাংকের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট থাকতো। শাহজালাল ব্যাংকের কাছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ইসলামী ব্যাংকের কাছে শাহজালাল ব্যাংকের অ্যাকাউন্ট আছে। এখন শাহজালাল ব্যাংকের যখন ডেফিসিট হবে তখন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ডেবিট করে সে এই ওভারড্রাফটিং ফেসিলিটির মাধ্যমে সে ধরেন যত টাকা দরকার, একটা লিমিট থাকলো 500 কোটি টাকা পর্যন্ত বা 100 কোটি টাকা পর্যন্ত, তাহলে 100 কোটি টাকা ওই অ্যাকাউন্টের বিপরীতে ওভারড্রাফটিং করতে পারবে। আবার ইসলামী ব্যাংকের যখন প্রয়োজন পড়বে, তো ইসলামী ব্যাংকের যখন প্রয়োজন পড়বে তখন আবার শাহজালাল ব্যাংকের অ্যাকাউন্ট ডেবিট করে সে টাকা নিয়ে যাবে। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে যে কোনো অতিরিক্ত চার্জ করা যাবে না, অতিরিক্ত যদি চার্জ করা হয় তখন আবার এটা হারাম হয়ে যাবে। তো এই প্রক্রিয়াতেও ব্যাংক তার ডেফিসিট দূর করতে পারে। তাহলে এখানে 7টা প্রক্রিয়া আমরা পড়লাম। প্রথম পড়েছি সালাম, দ্বিতীয়তে ইস্তেসনা, তৃতীয়তে আমরা পড়েছি, 3 নম্বরে আমরা পড়েছি সেল অ্যান্ড লিজব্যাক, 4 নম্বরে আমরা পড়েছি তৃতীয় আমরা পড়েছি সেল অ্যান্ড লিজব্যাক, চতুর্থতে আমরা পড়েছি ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স মুদারাবা মুশারাকার ভিত্তিতে, 5 নম্বরে আমরা পড়েছি সুকু কিশোর মাধ্যমে, 6 নম্বর তারক আর ইন্টারেস্ট ফ্রি লোন। এই 7টা ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে আমরা আমাদের ডেফিসিট দূর করতে পারি। এখন আমরা পড়বো, আমাদের ওইখানে যদি কোনো প্রশ্ন না থাকে এখন ওটা একবারে সহজ হয়ে যাবে। Liquidity should only be deployed using Sharia compliant modes which include, ব্যাংকের যদি এক্সেস লিকুইডিটি থাকে সেই ক্ষেত্রে ব্যাংক এই যে নিচে অনেকগুলি পদ্ধতি বলা হয়েছে এই পদ্ধতিতে টাকাগুলো ইউটিলাইজ করতে পারবে। প্রথম পদ্ধতি হচ্ছে পারচেজিং কমোডিটিস ইন ক্যাশ অ্যান্ড সেলিং দেম ফর ডেফার্ড পেমেন্ট থ্রু মুসাওয়ামা ওর মুরাবাহ। মুরাবাহার ভিত্তিতে গ্রাহক অথবা গ্রাহকের কাছে অথবা মুআজ্জালের ভিত্তিতে গ্রাহকের কাছে বিনিয়োগ করা। তো মুরাবাহার ভিত্তিতে গ্রাহকের কাছে বিনিয়োগ করতে গেলে আগে ব্যাংকের অ্যাসেট কিনতে হবে। তাহলে ব্যাংক প্রথমে নগদ টাকায় অ্যাসেটটা কিনবে, তারপরে মুরাবাহার ভিত্তিতে বিনিয়োগ করে দিবে। সেই ক্ষেত্রে তার নগদ টাকা কিন্তু আর থাকলো না, এক্সেস লিকুইডিটি ইউটিলাইজ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে লিজ, যে প্রথমে ব্যাংক নগদ টাকায় একটা অ্যাসেট কিনবে, তার এক্সেস লিকুইডিটি ইউটিলাইজ হয়ে যাবে, দেন এই অ্যাসেটটা লিজের ভিত্তিতে দিয়ে দিবে। তো লিজের ভিত্তিতে দুইটাই হইতে পারে, অপারেটিং লিজও হইতে পারে, আবার এই ইজারা মুনতাহিয়া বিত তামলিকও হইতে পারে। তো স্বাভাবিকভাবে অপারেটিং লিজে যেহেতু অ্যাসেটের মালিকানা এক্সিস্টিং থেকে যায়, তো ব্যাংক তো আর অ্যাসেট দিয়ে কি করবে, সেই ক্ষেত্রে ব্যাংক এই যে এটা বলছে ইজারা কন্ট্রাক্ট দ্যাট এন্ডস ইন ওনারশিপ, মানে ইজারা মুনতাহিয়া বিত তামলিক বা ফরওয়ার্ড লিজ। তাহলে প্রথমে ব্যাংক অ্যাসেটটা কিনবে, তার নগদ টাকা ইউটিলাইজ হয়ে যাবে, দেন এই অ্যাসেটটা ইজারা মুনতাহিয়া বিত তামলিক বা এসপিএসএম এর ভিত্তিতে বিনিয়োগ করে দিবে। ধীরে ধীরে তখন তার টাকাটা তার কাছে আসবে। 3 নম্বর হচ্ছে পারচেজিং কমোডিটিস অন সালাম বেসিস।
এখানে পারচেজার হিসাবে ব্যাংক সালাম কন্ট্রাক্টের ভিত্তিতে পণ্য কিনবে। সেক্ষেত্রে ব্যাংক তার এক্সেস লিকুইডিটি গুলো এখানে চলে যাবে। পরবর্তীতে নির্দিষ্ট সময় পরে যখন অ্যাসেটটা ডেলিভারি হবে গ্রাহকের কাছ থেকে, তখন এই অ্যাসেটটা বিক্রি করে তার টাকাটা লিকুইডেট করে ফেলবে। তো অ্যাসেট বিক্রির প্রক্রিয়াটা দুটেই হইতে পারে। একটা হচ্ছে গ্রাহককে সেলিং এজেন্ট নিয়োগ করে দিবে, গ্রাহক সেলিং এজেন্ট হিসাবে তার যারা গ্রাহক আছেন অন্যান্য তাদের কাছে এই অ্যাসেটটা বিক্রি করে দিবে। তো এই জায়গায় ব্যাংকের একটা লাভ আছে। লাভটা হচ্ছে যখন সালামের ভিত্তিতে পণ্য কিনা হয় তখন অনেক কম দামে কিন্তু পণ্য কিনা যায়। যেমন দেখবেন এই যে আমরা ইটের ভাটার ক্ষেত্রে এই সালাম কন্ট্রাক্টের একটা প্রচলন আছে, যদিও সাবকনসিয়াস মাইন্ডে আমরা এই কন্ট্রাক্টটা করে থাকি। এখানে যে সালাম হচ্ছে এটা আমরা আসলে কখনো চিন্তাও করি না। দেখবেন অফ সিজনে এই ইটের ভাটার মালিকের সাথে ইটের চুক্তি করা হয় যে অফ সিজনে গিয়ে সে 5,000 10,000 বা 1 লাখ ইট কিনে নিচ্ছে একেবারে কম দামে, টাকা দিয়ে দিচ্ছে ওই সময়। যখন সিজন আসতেছে তখন ইটের ভাটার মালিক ওই পরিমাণ ইট বানায়া তাকে ডেলিভারি দিচ্ছে। তাহলে টাকাটা দিয়ে দিচ্ছে 6 মাস আগে বা 7 মাস আগে, আর ইট নিচ্ছে 6 মাস পরে। মূল্য পরিশোধ করতে 6 মাস আগে আর ইট পাচ্ছে 6 মাস পরে। এই জায়গায় যে লেনদেনটা হচ্ছে এটা কিন্তু সালাম কন্ট্রাক্ট। এবং এখানে কি হচ্ছে, এই 6 মাস আগে কেনার কারণে দেখা যাচ্ছে যে অর্ধেক দামে সে ইট কিনতেছে। তো অর্ধেক দামে সে কিন্তু ইট কিনতেছে, তো এই জায়গাটাই হচ্ছে ব্যাংকের লাভ। যে 6 মাস আগে সে যখন বা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সে যখন পণ্যটা কিনতেছে, যে অ্যাডভান্স পেমেন্ট ডেফার ডেলিভারি, তখন কিন্তু পণ্যের মার্কেট ভ্যালুর চাইতে অনেক কম দামে পণ্য কিনা যায়। পরে যখন ডেলিভারি হয় তখন মার্কেট দামে সে বিক্রি করে এখানে একটা বড় বেনিফিট হওয়ার বা লাভ করার সুযোগ ব্যাংকের থাকে বা পার্চেজারের থাকে। তো ব্যাংক এই কাজটাই করবে, সালামের ভিত্তিতে কিনবে, দেন সেলিং দেম আফটার টেকিং ফিজিক্যাল অর কনস্ট্রাকটিভ ডেলিভারি। যখন ডেলিভারি পেয়ে যাবে তখন ব্যাংক নিজে বিক্রি করে দিবে অথবা অ্যাপয়েন্টিং দ্য সেলার অ্যাজ সেলিং এজেন্ট করে তাকে তাকে দিয়ে বিক্রি করে ফেলবে। 4 নম্বর পদ্ধতি হচ্ছে ইস্তেসনা এবং প্যারালাল ইস্তেসনা। প্রথমে ব্যাংক ইস্তেসনার ভিত্তিতে চুক্তি করবে। এখানে ব্যাংক থাকবে পারচেজার, আপফ্রন্ট পেমেন্ট দিয়ে দিবে, ব্যাংকের অ্যাক্সেস লিকুইডিটি ইউটিলাইজ হয়ে যাবে। যখন পণ্যটা তার কাছে আসবে তখন ব্যাংক এই পণ্যটা নিজে মার্কেটে বিক্রি করে দিবে, বিক্রি করে দিয়ে এখানে ব্যাংক একটা প্রফিট করবে। আরেকটা পদ্ধতি হইতে পারে প্যারালাল ইস্তিসনা করে ফেলবে, যে প্রথম ইস্তিসনা করবে পারচেজার হিসাবে, নগদ টাকা দিয়ে দিবে, আর মালামাল ডেলিভারি নিবে একটা নির্দিষ্ট সময় পরে যখন তার আসলে লিকুইডিটি ক্রাইসিস হইতে পারে বা প্রয়োজন পড়তে পারে ওই সময়ে। আর ওই সময়ে সে এই পণ্যটা বিক্রি করার জন্য আরেকটা প্যারালাল ইস্তিসনা কন্ট্রাক্ট করে ফেলবে। এখানে কিন্তু তখন ব্যাংকের ডাবল বেনিফিট হয়। কিভাবে ডাবল বেনিফিট? প্রথমে যে সে যখন আপফ্রন্ট পেমেন্টের ভিত্তিতে ইস্তেসনা কন্ট্রাক্ট করবে তখন স্বাভাবিকভাবেই কিন্তু কম দামে সে অ্যাসেটটা কিনতে পারতেছে। এখানে ব্যাংকের লাভ হচ্ছে কম দামে পণ্য কিনতেছে, আর ম্যানুফ্যাকচারার লাভ হচ্ছে ব্যাংকের টাকা দিয়েই ব্যাংকের অ্যাসেট রেডি করে সে এখানে একটা মার্জিন করার সুযোগ পাচ্ছে, একটা গেইন করার সুযোগ পাচ্ছে। দুই পক্ষ কিন্তু এখানে বেনিফিটেড হচ্ছে। আবার ব্যাংক যখন প্যারালাল ইস্তেসনা করবে এই জায়গায় ব্যাংক আরেকটা বেনিফিট করবে। কিভাবে বেনিফিট করবে? পরের যে প্যারালাল ইস্তিসনা কন্ট্রাক্ট করবে এইখানে গ্রাহকের সুযোগ দিবে যে ভাই তুমি আমার পণ্য পাওয়ার পরে টাকা দিবা। তাহলে স্বাভাবিকভাবে যখন পণ্য পাওয়ার পরে টাকা দিবে তখন টাকার পরিমাণটা একটু বেশি হবে, তখন তো আর কম দামে সে পণ্য নিতে পারবে না, কারণ সে পণ্য পেয়ে তারপরে টাকা দিবে। ইভেন হইতে পারে যে আপনি পণ্য পেয়ে তারপরে আপনি বিক্রি করে টাকা দিয়ে, এটাও হইতে পারে। ইস্তিসনা তো তার এখানে জায়েজ না জায়েজের কিছু নাই। তাহলে প্রথমে ইস্তিসনা করে তার ফান্ড ইউটিলাইজ করবে, দেন প্যারালাল ইস্তিসনা করে ওই ফান্ডটা তার যেদিন মূলত লিকুইডিটি দরকার ওই দিনের ডেটে তার কাছ থেকে পেমেন্টটা নিয়ে নিবে। তো এই প্রক্রিয়াতেও ব্যাংক অ্যাক্সেস লিকুইডিটি ইউটিলাইজ করতে পারে। যেমন এখানে দেন বলছে হুইচ ইনভলভ দ্য ইনস্টিটিউশন কমিশনিং দ্য ম্যানুফ্যাকচার অফ প্রোডাক্টস অর প্রজেক্টস on an istisna basis, immediate payment for deferred delivery upon completion, and then selling the same manufactured product to third party through
সেকেন্ড ইস্তেসনা কন্ট্রাক্ট। যেমন দেখছেন এই যে প্রথমে কমিশনের ভিত্তিতে এসে কিন্তু নিয়ে নিল, মানে হচ্ছে সে নগদ পেমেন্টে যেহেতু ইস্তেসনা কন্ট্রাক্ট করতেছে, স্বাভাবিকভাবে এটা কম দামে সে বানিয়ে নিতে পারবে। আর দেন সেকেন্ড আরেকটা প্যারালাল ইস্তেসনা করে পণ্যটা বিক্রি করে দিবে। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে এই যে দুইটা কন্ট্রাক্ট করবে, দুইটা কন্ট্রাক্টই সেপারেট হইতে হবে এবং দুইটা কন্ট্রাক্টই স্বাধীন হইতে হবে। কোনো কন্ট্রাক্টের উপর ডিপেন্ডেন্ট হইতে পারবে না। যেমন প্যারালাল ইস্তেসনা কন্ট্রাক্ট যদি করে, সেই ক্ষেত্রে ওই লোককে বলতে পারবে না যে আমি ওই পণ্য পাইলে আমি আপনাকে পণ্যটা ডেলিভারি দিব। তার মানে পণ্য পাওয়ার উপর ডেলিভারি নির্ভর করবে, এরকম হলে আবার এই দুইটা কন্ট্রাক্ট ভ্যালিড হবে না। 5 নম্বর পদ্ধতি হচ্ছে মুশারাকা ওর মুদারাবা। ব্যাংকের যখন এক্সেস লিকুইডিটি হবে তখন ব্যাংক অন্য কোনো একটা প্রতিষ্ঠানের কাছে মুদারাবার ভিত্তিতে ডিপোজিট করে রাখবে। যেমন যে ব্যাংকের ডিপোজিট দরকার, স্বাভাবিকভাবে ওইখানে অ্যাকাউন্ট করলে একটু ভালো বেনিফিট পাবে, তো ওই ব্যাংকের কাছে সে মুদারাবা অ্যাকাউন্ট খুলে ডিপোজিটটা বিনিয়োগ করে রেখে দিবে। অথবা মুশারাকার ভিত্তিতে বিনিয়োগ করবে, যেখানে ব্যাংক ক্যাপিটাল কন্ট্রিবিউট করবে, তাহলে ব্যাংকের ক্যাপিটালটা চলে যাবে। 6 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট এজেন্সি, যেখানে ব্যাংক থাকবে ক্যাপিটাল প্রোভাইডার, প্রিন্সিপাল, আর যার কাছে টাকাটা দিবে সে হবে এজেন্ট। তাহলে ব্যাংকের এখানে টাকাটা ইউটিলাইজ হয়ে গেল, আর এই ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যাংক কিন্তু এখানে একটা লাভ করারও সুযোগ চলে আসে। হুইচ ইনভলভ দ্য ইনস্টিটিউশন অ্যাপয়েন্টিং অ্যানাদার ইনস্টিটিউশন অর দোজ উইথ হোম ইট ডিলস টু অ্যাক্ট অ্যাজ ইটস এজেন্ট। যার কাছে ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে বিনিয়োগ করবে সে হবে মূলত ইনভেস্টমেন্ট এজেন্ট, আর ব্যাংক হচ্ছে প্রিন্সিপাল। 7 নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন টু পারচেজ শরিয়া কোম্পানি স্টকস। শেয়ার কিনবে, শেয়ার মার্কেট থেকে শরিয়া ভিত্তিক যে শেয়ারগুলি আছে, যেমন আমাদের এই এখন জয়েন্ট স্টক কোম্পানিতে বা এতে স্টক এক্সচেঞ্জে শরিয়া ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে এখান থেকে শরিয়া সম্মত শেয়ার কিনবে, অথবা সুকুক ইনভেস্ট করবে, অথবা মিউচুয়াল ফান্ডে, শরিয়া সম্মত মিউচুয়াল ফান্ড যেগুলি আছে শরিয়া ফান্ড, এই শরিয়া ফান্ডের মধ্যে ইনভেস্ট করবে। 8 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল কমোডিটি ট্রেডিং ইন দা ফাইন্যান্সিয়াল মার্কেট ইন অ্যাকর্ডেন্স উইথ শরিয়া। ইন্টারন্যাশনাল ট্রেডিং মার্কেট থেকে যেখানে শরিয়া সম্মতভাবে লেনদেন করার সুযোগ আছে, সেইখান থেকে নগদ টাকা দিয়ে মালামাল কিনে নিয়ে আসবে, কমোডিটি কিনে নিয়ে আসবে, কমোডিটি কিনবে, কিনে তারপরে একটা নির্দিষ্ট সময় পরে এই কমোডিটিটা বিক্রি করে দিবে, অথবা ওই সময়ই শরিয়া সম্মতভাবে ডেফার্ড বেসিসে মুআজ্জালের মতো করে বিক্রি করে দিবে। সর্বশেষ হচ্ছে কারেন্সি ট্রেডিং ইন অ্যাকর্ডেন্স উইথ শরিয়া। যে ব্যাংকের যখন অনেক এক্সেস লিকুইডিটি হয়ে যাবে, সেই ক্ষেত্রে ব্যাংক কারেন্সি মার্কেট থেকে ডলার বা অন্য যে কোনো কারেন্সি যেটা বেশি প্রয়োজন এই কারেন্সি কিনে স্টক করে রেখে দিতে হবে। এই 9টা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এক্সেস লিকুইডিটি ইউটিলাইজ করার সুযোগ আছে। তো আমাদের স্ট্যান্ডার্ড শেষ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন এন্টারটেন করব, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আপনারা বের হয়ে যেতে পারেন। যাদের প্রশ্ন আছে তারা থাকেন, বাকিরা লিভ করতে পারেন। 3-এর 2টাই তো আর একটাই তো রিপিট করবেন। 3-এর 2, জি। এই 3-এর 2 3-এর 1 সবই একটা। এখানে মূলত বলা হয়েছে যে ব্যাংকের আসলে কোন কোন পারপাসে লিকুইডিটি দরকার। 1 নম্বর পারপাস হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এই প্রফিট ডিস্ট্রিবিউশন হইতে পারে মুদারাবা প্রফিট, আবার ডিভিডেন্টও হইতে পারে। ডিভিডেন্টও যখন বিতরণ করবে তখন টাকা না থাকলে ডিভিডেন্ট কি মানুষকে দিতে পারবে? ওই ক্ষেত্রে প্রফিট নগদ টাকার প্রয়োজন পড়বে। তারপরে কন্টিনজেন্ট লায়াবিলিটি যেগুলি আছে, কন্টিনজেন্ট লায়াবিলিটি এইগুলোর ক্ষেত্রেও ডিপোজিট প্রয়োজন পড়তে পারে। আপনি একটা ব্যাংক গ্যারান্টি কাউকে দিয়েছেন, গ্রাহক ডিফল্ট, যার
পক্ষে দিয়েছেন ওই ব্যক্তি ডিফল্টার হয়ে গেছে। তো ডিফল্টার হয়ে গেলে কি ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে না? হবে। ব্যাংকের টাকা তাহলে এখানে ডিপোজিট প্রয়োজন পড়বে, লিকুইডিটি প্রয়োজন পড়বে। আবার ধরেন আপনি যদি একটা এলসি করেন, কন্টিনজেন্ট মানে অফ ব্যালেন্স শিট আইটেম যেগুলি আছে সবগুলি হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি। হ্যাঁ, যেগুলি আপনার দেখবেন ওই যে ব্যালেন্স শিট হাতে নিয়ে দেখবেন কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে লাইবিলিটি সাইডে যা অ্যাসেট সাইডেও তা একবার হুবহু, একটাও কম বেশি না। এইগুলি মূলত অফ ব্যালেন্স শিট আইটেম। মানে অ্যাসেট এবং লাইবিলিটি দুই পাশে সমান থাকে। এটা অনেক সময় আপনার যেহেতু দুই পাশে সমান এই জন্য ব্যালেন্স শিটে আনে না, এরকমও হয়। আর ব্যালেন্স শিটে উল্লেখ করলে তখন সমান সমান ভাবে উল্লেখ করে। তো এইগুলি হচ্ছে অফ ব্যালেন্স শিট আইটেম। কারণ আপনি ধরেন 1 কোটি টাকার একটা ব্যাংক গ্যারান্টি দিচ্ছেন, এটা আপনার লাইবিলিটি। আবার আরেক দিকে কি এটা আপনার অ্যাসেট না? কারণ এটা কি আসলে আপনার লাইবিলিটি? লাইবিলিটি তো হবে যখন আপনার গ্রাহক ডিফল্টার হবে, এর আগে তো আপনার এটা কোনো লাইবিলিটি না। এই জন্য এটা একদিকে লাইবিলিটি আর একদিকে অ্যাসেট। এটা এই কারণে দুই পাশে এন্ট্রি দেওয়া হয়। যাই হোক, এই অফ ব্যালেন্স শিট আইটেম যদি প্রয়োজন পড়ে এগুলোকে কন্টিনজেন্ট লাইবিলিটি বলা হয়। প্রয়োজন পড়লে তখন কিন্তু এটা টাকা দিতে হবে, ওই সময় আপনার লিকুইডিটি দরকার। আবার ধরেন এই যে সুকুক ইস্যু করলেন, এখন সুকুক সাবস্ক্রাইবার যদি সুকুক সার্টিফিকেট রিডেমশন করতে আসে তাহলে তাকে টাকা দিতে হবে না? সেক্ষেত্রে আপনার লিকুইডিটি দরকার। অথবা ধরেন একটা মুদারাবা বন্ড ইস্যু করছেন, তো যদি মোদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড হয় সেই ক্ষেত্রে তো গ্রাহক এই 7 বছরের জন্য নর্মালি 7 বছরের জন্য ইস্যু করে, 5-7 বছরের জন্য। তো এই 7 বছরের মধ্যে এই এই ক্ষেত্রে গ্রাহকের কিন্তু রিডেমশন করার একটা সুযোগ থাকে সাবঅর্ডিনেটেড বন্ড যেগুলি। পারপিসিয়াল বন্ড আবার পারে না। পারপিসিয়াল বন্ড এই কোম্পানির শেষ সময় পর্যন্ত শুধু প্রফিট পাবে, কিন্তু লিকুইডেশন করার কোনো সুযোগ নেই। এই জন্য এটাকে পারপিচুয়াল বন্ড বলা হয়। তো সাবঅর্ডিনেটেড বন্ড সে যদি আসে যে আমি এটা লিকুইডেট করে ফেলবো, রিডেমশন করে ফেলবো, টাকা দিতে হবে। তো এই টাকা দিতে হইলে আপনাকে টাকা না থাকলে দিবেন কোত্থেকে? তাহলে এই পারপাসে লিকুইডিটি দরকার। ব্যাংকের নিজের প্রয়োজনেও কিন্তু লিকুইডিটি দরকার। যেমন ওয়ার্কিং ক্যাপিটাল একটা দরকার আছে। এই আমার সিআরআর এসএলআর মেনটেন করার জন্য আমার লিকুইডিটি দরকার আছে। আমার যদি কোনো একটা অ্যাসেট পারচেজ করতে চাই তাহলেও আমার লিকুইডিটি দরকার আছে। পাশাপাশি ব্যাংক যদি ধরেন একটা শাখা বাড়াইতে চায় তাহলে কি লিকুইডিটি লাগবে না? শাখা সেট আপ করতে গেলে বেশ একটা ফিক্সড খরচ আছে এখানে, ইনকাম তো হবে অনেক পরে। তো এই পারপাসেও টাকার প্রয়োজন পড়তে পারে। আবার ক্যাপিটাল এডিকুয়েসি, এই টিআর বা বেসেল অনুযায়ী যে ক্যাপিটালটা মেনটেন করতে হয় এটা মেনটেন করার জন্য কিন্তু আমাদের টাকা প্রয়োজন। কারণ এই বেসেল 3 বা টিআর 3 ক্যাপিটাল যদি আমরা মেনটেন করতে না পারি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা সঠিকভাবে বিজনেসটা করতে পারবো না। অনেক জায়গায় গিয়ে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হব। তাই হলে একটা এলসি করতে গেলে আবার থার্ড পার্টি গ্যারান্টি লাগবে, ওইখানে একটা কমিশন দিতে হবে। বিশেষ করে ইন্টারন্যাশনাল বিজনেস তো একবারে মানে ওইখানে অলাভজনকই হয়ে যাবে অনেকটা। আপনি একটা এলসি করে যে লাভটা পাইতেন, তখন ওই ক্যাপিটাল এডিকুয়েসি ঠিকঠাক ভাবে না করার কারণে, রেটিং ভালো না থাকার কারণে তখন ফরেন ব্যাংক বলতে পারে যে ভাই তুমি এলসি ইস্যু করলে হবে না, আরেকটা প্রতিষ্ঠানের গ্যারান্টি লাগবে। তো আরেক প্রতিষ্ঠান যখন আপনার পক্ষে গ্যারান্টি দিবে তখন তাকেও একটা কমিশন দেওয়া লাগবে। তা আপনি যদি লাভ করতেন 10 টাকা, এখান থেকে 5 টাকা কমিশন দিলে আপনার লাভ হয়ে গেল 5 টাকা। তাহলে ক্যাপিটাল এডিকুয়েসি মেনটেন করাটাও নিজের স্বার্থে খুব জরুরি। আবার রেড ফ্ল্যাগের মধ্যে এই রেড ফ্ল্যাগ এড়ানোর জন্য আমার ক্যাপিটাল এডিকুয়েসির প্রয়োজন পড়ে। ক্রেডিট রেটিং ঠিক রাখার জন্য কিন্তু আপনার এই আর আপনার টাকার প্রয়োজন পড়ে। কারণ ক্রেডিট রেটিং এর যে প্যারামিটার গুলো আছে সেখানে যদি লিকুইডিটির একটা ইস্যু অবশ্যই থাকে। তো এই পারপাস গুলি মানে এইগুলির মধ্যে কনফাইন নাই, এছাড়াও এটা জাস্ট একটা দেখাইছে যে এই পারপাসে লাগতে পারে, লাগে। এছাড়াও আরো অনেক পারপাসে কিন্তু লাগতে পারে। আর এই যে শুরুতে যেটা বলছে এটা আসলে লিকুইডিটির একটা, কিভাবে লিকুইডিটিটা ম্যানেজ করবে সেটার একটা পদ্ধতি বলছে, যেটা এখানের সাথে রেলিভেন্ট না। এটা বলছে যে টু ডিসচার্জ লাইবিলিটিস, লাইবিলিটি পরিশোধ করার জন্য কি করবে? সেলিং ইনভেন্টরি অ্যাসেট, ব্যাংকের যে ফিক্সড অ্যাসেট আছে, ইনভেন্টরি অ্যাসেট আছে, এইগুলি বিক্রি করে দিবে, কনভার্টিং দ্যাম টু ক্যাশ। এই অ্যাসেটগুলি বিক্রি করে নগদ টাকা হাতে পাবে। তারপরে ওই নগদ টাকা দিয়ে ক্রেডিটরদের পাওনা পরিশোধ। তাহলে এইটা তো আসলে এখানের সাথে না, যে ক্রেডিটরদের যে পাওনাগুলি আছে সেই পাওনাগুলি পরিশোধ করার একটা পদ্ধতি এখানে বলছে।
আমার মনে হয় বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে যিনি প্রশ্ন করছেন। আর কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন ভাই, কোনো সমস্যা নাই, কারণ আমাদের বিষয়গুলি ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা, আগামীকাল আমরা, এই যে আমি গত 3 দিন একটু বিআইবিএম এর ট্রেনিং এ ছিলাম, আপনার ওই যে 3 দিন ব্যাপী একটা ট্রেনিং ছিল ইসলামী ব্যাংকগুলোর থেকে প্রতিনিধি নেওয়া ডকুমেন্টেশনের উপর। তো এই ট্রেনিং এ থাকার কারণে শিডিউলটা রেডি করতে পারি নাই। রবিবারের মধ্যে শিডিউলটা আপনাদেরকে দিয়ে দেব। আগামীকাল আহ, আমাদের সেশন হবে, আতিক ভাই নিবেন শরিয়া স্ট্যান্ডার্ড 28 এবং 47। 28 হচ্ছে ব্যাংকিং সার্ভিস, 47 হচ্ছে মোরাবাহা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে প্রফিট নির্ধারণ মেকানিজমটা কিভাবে হবে এটার উপর। 40 নাম্বার হচ্ছে মুদারাবার ডিপোজিটের বিপরীতে প্রফিট ডিস্ট্রিবিউশন মেকানিজম, আর 47 নাম্বার হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে প্রফিট নির্ধারণের মেকানিজম। তো এই দুইটা বিষয় নিয়ে উনি আপনার ক্লাস নিবেন। আমাদের থিঙ্কার্স একাডেমি যখন ছিল তখন এইগুলি তিনিই পড়াইতেন। তো আশা করি আপনাদের ক্লাসটা খুব ফ্রুটফুল হবে। আর রবিবার দিন হচ্ছে আমাদের জাকির ভাই গোল্ডের উপরে যে ক্লাসটা নিয়েছিলেন, এটা মেবি অর্ধেক শেষ করেছেন, বাকি অর্ধেকটা রয়ে গেছে। গোল্ডের স্ট্যান্ডার্ডটাও একটু বড় স্ট্যান্ডার্ড। তো রবিবার দিন গোল্ডের ক্লাসটা হবে। তো আগামীকাল হচ্ছে 28 আর 47, রবিবার দিন হচ্ছে গোল্ডের ওই রিমেনিং অংশটা পড়া হবে। আর রবিবারের মধ্যে আমি আপনাদের শিডিউলটা দিয়ে দিব, কারণ শিডিউলের ক্ষেত্রে আমরা ওই গেস্ট স্পিকার রাখি, তো ওনাদের আবার সময় না পাইলে তখন সেট করা যায় না। আর আমাদের 27 নাম্বার যে স্ট্যান্ডার্ড আছে ইন্ডেক্স, ইন্ডেক্সটা নিবেন একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আপনারা চিনেন ওনাকে। আপনার ওই ক্যাপিটাল মার্কেটে আছেন স্যার ডিরেক্টর হিসাবে, লুৎফুল কবির স্যার। উনি ওয়ান অফ দা ইন্ডাস্ট্রি লিডার এবং মোস্ট প্রমিনেন্ট একজন ব্যক্তি। যতগুলো সুকুক বাংলাদেশে ইস্যু হয়েছে সবগুলোর সাথে ওনার একটা সম্পর্ক আছে। আর যেহেতু ওই শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট রিলেটেড রেগুলেটরি বডি হচ্ছে আপনার বিসেক, ব্যাংকের রেগুলেটরি বডি যেরকম বাংলাদেশ ব্যাংক, ক্যাপিটাল মার্কেট এই মার্কেটের এই রেগুলেটরি বডি হচ্ছে বিসেক, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। ওইখানে স্যার ডিরেক্টর হিসেবে আছেন। তো স্যারের সাথে কথা হয়েছে, স্যার আমাদের এই 27 নম্বর স্ট্যান্ডার্ডটা ইনশাল্লাহ পড়াবেন। তো আমি স্যারের সাথে কথা বলে ডেটটা ঠিক করে আপনাদেরকে শিডিউলটা ইনশাল্লাহ দিয়ে দিব। আর সুকুকের ক্লাসটা নেবেন বাংলাদেশ ব্যাংকের মেজবাউদ্দিন স্যার। তো সবার প্রতি রিকোয়েস্ট, আপনারা যারা পরীক্ষা রেজিস্ট্রেশন করেছেন প্লিজ একটু যে সময়টা আছে এই সময়টা একটু অন্যান্য সব কাজ বাদ দিয়ে ব্যাংক আর সিপিএসএস এর প্রস্তুতি, এর বাইরে আর কোনো কাজ আপাতত নেন না। এই সময়টা কাজে লাগান, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে সফল করবেন। আর যে কয়জন রেজিস্ট্রেশন করেন নাই, আপনাদের প্রতি অনুরোধ থাকবে পড়াশোনাটা একটু কন্টিনিউ রাখতে হবে। পড়াশোনাটা কন্টিনিউ না রাখলে দেখবেন যেটুকু পড়ছেন সবই ভুলে যাবেন, পরে আবার পড়তে গেলে সব নতুন মনে হবে। এই জন্য পড়াশোনাটা একটু কন্টিনিউ রাখবেন, যাতে পরবর্তীতে আহ, আর কোনো সমস্যা না হয়। একবারে ফুল কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারেন, যদিও আসলে ফুল কনফিডেন্স নিয়ে কখনো হয় না পরীক্ষার হলে যাওয়া, তারপরেও যতটুকু কনফিডেন্স আমরা গ্রো করতে পারি আর কি। তাহলে আমরা আজকে এখানে ক্লোজ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।